স্ক্রিপ্টেড ওইসব মুভিতে হয়। একটা রিয়েলিটি শোতে আমার অভিজ্ঞতা থেকে স্ক্রিপ্টেড কিছু থাকে না। জি বাংলা সারেগামাপা ফিনালিস্ট, আমি টপ 4 এ আমার জার্নিটা শেষ করি। তারপরে জি টিভির জার্নিটা তারপরে শুরু হয়। ওই 0 থেকে স্টার্ট করলাম, অডিশন দিলাম, কলকাতাতে হলো, বাড়িতে জানালাম যে আমি মুম্বাইতে যাচ্ছি। উত্তর দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম চোপড়াতে আমার বড় হওয়া, সেখানেই আমার স্কুলিং সবকিছু। বিকজ আমি 9 to 5 জব করতে পারবো না। শুধু আমার যেটা মাথায় চলে সেটা হচ্ছে মিউজিক। সাবজেক্টটা ছিল বন্ধুত্ব, গানটার নাম হচ্ছে ইয়ারিয়া। আমি বন্ধুত্বের উপরে একটা জিনিস লিখে ফেলি, গুগলে সার্চ করি যে আমার আশেপাশে স্টুডিও কি আছে। আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূর, সেখানে গিয়ে আমরা গানটা রেকর্ড। যারা এতদিন বলেছিল যে না তোর ছেলেটাকে দে, ও ভালো আর্টিস্ট হতে পারবে, তারাই এখন বলছে যে বকে গেছে। চুল ফুল কিভাবে কাটে কানের পরে, বা আমার ছেলেটা বকে যাচ্ছে। কম্পিটিশন কারোর সাথে ছিল না। আমি জি বাংলাতেও আমার সাথেই ছিল কম্পিটিশন, কারণ প্রতিবার আমাকে এটা প্রমাণ করতে হবে যে আই এম দ্য বেস্ট। মুম্বাইতে কিছু ভালো কাজ চলছে, ফিল্মের এবং আমাদের অ্যালবামের উপরেও কাজ চলছে। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাংলায় একটা অতীব জনপ্রিয় রিয়ালিটি শো হচ্ছে জি বাংলা সারেগামাপা। এই এই অনুষ্ঠান থেকে আমরা প্রচুর শিল্পীকে পেয়েছি, যারা নিজেদের জীবনে ভবিষ্যতে এখান থেকে এসে তারা নাম করেছে, তারা আমাদের মনে ছাপ ছেড়ে গেছে। এবং আমাদের এই জি বাংলা সারেগামাপা থেকেও কিছু কিছু কন্টেস্টেন্ট অনেক সময় আমাদের যেটা আমাদের ন্যাশনাল লেভেলে জিতে হয় হিন্দিতে সারেগামাপা, সেখানে পার্টিসিপেট করেছে। এমন শিল্পীও আছে কিছু কিছু। তো আমাদের আজকের আড্ডায় যিনি এসেছেন তিনি এমনই একজন শিল্পী। তিনি একজন র্যাপ রক দুটোই করেন, দুটোকে মিক্স করে চলেন। খুবই বেশ একটা ইনোভেটিভ একটা স্টাইল, যেটা অনেকেরই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তাই চলুন আর বেশি বকবক না করে আমাদের অতিথির সঙ্গে আমরা আলাপ করাই। আজকের অতিথি বুলেট। নমস্কার। নমস্কার। ভালো আছো? একদম। তুমি একদম। বলছি? হ্যাঁ, একদম। তুমি কেমন আছো? ভালো। আসতে অসুবিধা হয়নি? না, একদম ঠিকঠাক? কারেক্ট ছিল সব। সব ঠিকঠাক। হুম। আর কেমন চলছে সমস্ত কিছু? অলস গুড, সব কিছু ভালো চলছে। আহ, উপরওয়ালার কৃপায় খুবই ভালো যাচ্ছি। এই বছর খুব ভালো চলছে এখনো অবধি। ব্যাক টু ব্যাক ট্র্যাক প্রজেক্টস এর উপরে কাজ চলছে। মুম্বাইতে কিছু ভালো কাজ চলছে, ফিল্মের উপরে কিছু কাজ চলছে, এবং আমাদের অ্যালবামের উপরেও কাজ চলছে। তো অনেক কিছু আসতে চলেছে অডিয়েন্সদের জন্য, সবার জন্য। বাহ, অডিয়েন্স হিসেবে তো আমিও বেশ উৎসাহী শুনলাম। থ্যাংক ইউ। ভালো লাগলো বেশ। থ্যাংক ইউ। তা তোমার এই জার্নিটা কোত্থেকে শুরু? প্রথম তুমি মানে একটা ডিফারেন্ট জনরায় যাচ্ছ, র্যাপ রক দুটোকে সুন্দর মিক্স করে। তো কি প্রথম থেকে এটা হওয়ার ইচ্ছা ছিল, না অন্য কিছু করার ইচ্ছা ছিল? শুরু থেকে যদি বলি যে মানে আমি বড় হওয়াটা আমার চোপড়াতেই বড় হওয়া। উত্তর দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম, জায়গাটার নাম হচ্ছে চোপড়া। সেই চোপড়াতে আমার বড় হওয়া, সেখানেই আমার স্কুলিং, সেখানেই পড়াশুনো, সেখানেই সব কিছু। তো সেখানে কি হয়েছিল, মানে সেইভাবে তো কি বলবো, মানে আমরা যে ধরনের গান বাজনাটা চারিপাশে শুনে থাকি, চিরাচরিত যা হয়ে আসছে, আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ইত্যাদি ইত্যাদি, কীর্তন, যেটা গ্রামে খুব বেশি চলে, কীর্তন, ফোক মিউজিক। সেখানে দাঁড়িয়ে একটা ছেলে র্যাপ রক মিউজিক করছে, চর্চা করছে, বিভিন্ন দেশি বিদেশি নামকরা ব্যান্ডদের শুনছে, ফলো করছে তাদের। সেটা আমার শুরু হওয়া হচ্ছে মোটামুটি ওই 2006-07 থেকে শুরু হয়। কিভাবে শুরু হয় সেটাও আমি বলতে পারি যে তখন আমাদের সেখানে মাত্র 3টে চ্যানেল আসে। একটা হচ্ছে দূরদর্শন, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, তৃতীয় হচ্ছে নেপাল টিভি। তো প্রতি শনিবার স্কুল ছুটির পরে 5টার থেকে 6:30 অবধি বাংলাদেশ চ্যানেলে WWE হতো, দেখাতো প্রতি সপ্তাহে। সেখানে সব বড় বড় নামকরা রেসলাররা
তারা আসতেন এবং তাদের যে এন্ট্রি মিউজিকটা, এন্ট্রি সাউন্ডটা, সেটা খুবই একটা অন্য ধরনের মিউজিক ছিল। যেমন জন সিনা যখন এন্ট্রি নিচ্ছে বা রে মাস্টেরিও, তো এনাদেরকে ফলো করছি বা করতে করতে এনাদের যে মিউজিকটা, মানে আমি বাড়িতে শুনছি এক ধরনের গান বাজনা। আর একটা কথা বলে রাখি যে আমার বাড়িতে একটা মিউজিক্যালি আপব্রিঙ্গিং হয়েছে, মানে সেইভাবে আমি আবারও বলে দিই যে সবাই আপনারা কম বেশি জানেন যে আমার সেভাবে কোনো ফর্মাল ট্রেনিং হয়নি, যে হাতে ধরে যেভাবে গানটা শেখা হয় সেই শেখাটা আমি পাইনি, শিক্ষাটা পাইনি। কিন্তু তারপরেও আমার বাড়িতে গান বাজনার একটা চর্চা, রেয়াজ, বাড়িতে আমার মা গান গায়, বাবা কীর্তন করে, সেখান থেকে একটা মানে একটা এসছে বিষয়টা। এবং বিভিন্ন ধরনের সকাল থেকেই গান বাজনা শুনছি, মান্নাদের থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে লতাজি, মুকেশজি, বিভিন্ন পুরনো আর্টিস্ট, লেজেন্ডারি আর্টিস্টদের শুনে বড় হওয়া। সেখান থেকে শুনতে শুনতে আমি শুনছি কখনো গেস্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে সেখানে বড় বড় সব আর্টিস্টদের, বড় বড় র্যাপারদের, স্নুপ ডগ থেকে শুরু করে আরও বিভিন্ন আর্টিস্ট। এবং সেখান থেকে আমরা যখন আরেকটু যখন আমি বড় হলাম, মানে ক্লাস ওই ঠিক মাধ্যমিকটা দেওয়ার পরে আফটার 10th, তখন আমি মাইকেল জ্যাকসন শুনছি, যেটা শহরতলি এলাকাতে যেটা বহুকাল আগে পৌঁছে গেছে, সেটা আমি অনেক পরেই শুনতে পেয়েছি। কারণ সেই অ্যাক্সেসটা আমি ছিল না, বা সেই জিনিসপত্রগুলো আমাদের কাছে এসে পৌঁছায়নি। এবং তারপরে আমার 2008-9 দিকে শোনা আমাদের সবার প্রিয় ব্যান্ড, রক ব্যান্ড ফসিলসকে। বিষাক্ত মানুষ আমার প্রথম গান যেটা আমি শুনেছিলাম ফসিলসের, রূপমদার। তো এই করে করে এই জিনিসটা ধরা। এবং এবারে যেহেতু আমার ফর্মাল ট্রেনিং নেই, তো আমি কী করলাম, আমি আমার কলেজ হয়, আমি ITI কলেজে প্রথমে ভর্তি হই শিলিগুড়িতে। তারপরে সেখান থেকে ওটা করার পরে সেখানে কি হয়েছে, বিভিন্ন জায়গার থেকে ছেলেপেলেরা এসছে পড়াশোনা করতে, মালবাজার, বীরপাড়া, ভুটান বর্ডার সাইডের বিভিন্ন, শিলিগুড়ির আশেপাশে নকশালবাড়ি, বাতাসি। তো সেখানে আমার সাথে অনেক ধরনের ছেলেপেলেদের ওঠা বসা হয়। আমার অনেক রাজু বলে একটা বন্ধু আছে, অশোক লাখড়া, সাদ্দাম। তো এরা বিভিন্ন কালচারালি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল। তো কেউ কেউ মানে কিছু নেপালি বন্ধু, আর নেপালিদের ব্লাডে কিন্তু একটা মিউজিক ছিল হ্যাঁ, এটা বরাবর ওদের মিউজিকটা ডিফারেন্ট ধরনের হয়, ডিফারেন্ট ধরনের, এবং তারা কিন্তু খুব ওয়েস্টার্ন মিউজিকটাকে ফলো করে, বিশেষ করে আমরা স্টাইল সেন্স। যদি হ্যাঁ তুমি ওদের ওখানে দেখো, মানে আমার যেসব পাহাড়ি বন্ধু ছিল, পাহাড় থেকে যারা আসছে, হ্যাঁ তারা এটা আমাকে একবার একজন বলেছিল, ঠিক আছে, যে যেসব স্টাইল হয়তো অনেক পরে কলকাতায় আসছে ওয়েস্টার্ন থেকে, সেটা অলরেডি আমরা পাহাড়ে দেখে নিচ্ছি, একদম, কারণ একদম। নেপালি একটা ট্র্যাডিশন থেকে ওরা তৈরি করছে, একদম একদম। এবং খুব স্টাইলিশ হয় ওরা। তারা না একদম মানে পুরোপুরি ফলো করে বাইরে, বিদেশকে ফলো করে, তারা বাইরের মিউজিককে, বাইরের কালচারটাকে ফলো করে। এবং তুমি যদি দেখো নর্থ ইস্ট বা নর্থ, আমাদের ওদিকে দার্জিলিং, সিকিম থেকে শুরু করে, সেখানকার ছেলেপেলেদের স্টাইল, সেখানকার ছেলেপেলেদের কথা বলা, অ্যাকসেন্ট, তাদের লুকস, তাদের মানে যে কোনো কাজ করছে তাদের মধ্যে একটা হাবভাব আলাদা তাদের মধ্যে। তো সেটা আমার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। তো এবং সেখানে আমি যখন শুনছি বিভিন্ন ধরনের নামি দামি আর্টিস্টদের শুনছি, মানে আমার একটা সামনে একটা জাস্ট মানে কি বলবো, মানে একটা আলাদা একটা জগতে আমি একটা পৃথিবীতে চলে এসেছি, যে মানে কি ধরনের মিউজিক হচ্ছে। মানে আমি তো এতদিন এই গান শুনিনি, এই ধরনের মিউজিক তো আমি সেভাবে শুনে আসিনি। যেটা চোপড়ায় থাকাকালীন আমি হয়তো জাস্ট মানে 5-10% আমি শুনতে পেয়েছিলাম, সেটা এখানে এসে মানে জাস্ট আমি মানে মাথা খারাপ যে এই কি। তো তারপর সেখানে আমার অনেক ছেলেপেলেদের সাথে সখ্যতা হয়, বন্ধুত্ব হয়, আস্তে আস্তে করে সেটা অনেক এগিয়ে যায়। এবং আমি জিজ্ঞাসা করি যে ভাই আর কি অ্যালবাম আছে, আর কি অ্যালবাম কি শুনেছিস। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে আমি রাজুর কাছ থেকে শুনেছিলাম অ্যাসিড, ফসিলসের। তারপরে আমি এমিনেম আগে শোনা ছিল, বাট তার পরে পরে যেগুলো নিউ এজ যেসব র্যাপাররা এসছে তাদেরকে শুনেছি তাদের কাছ থেকেই, কেন্ড্রিক ল্যামার থেকে শুরু করে, জে কোল থেকে শুরু করে, তাদেরকে সেখান থেকেই শোনা। তখন আমাদের 2012-13 সিনটা যদি বলি,
তখন টপ নচ আর্টিস্ট বা যে লিড করছে, যে যে ডমিনেট করছে, সে হচ্ছে হানি সিং বা তার তার মাফিয়া মন্ড্রির, পুরো ইন্ডিয়া এবং বাইরেতেও। সেখানে দাঁড়িয়ে আমাকে আমার এক বন্ধু আমাকে শুনিয়েছিল বোহেমিয়া, যিনি মানে দেশি হিপ হপ এই কালচারটাকে গ্রো করেছে, মানে আন্ডারগ্রাউন্ড সিনটাকে আরও বড় জায়গায় নিয়ে গেছে। তো বোহেমিয়াকে শোনার পরে আমি আরও বুঝতে শুরু করলাম যে না, মানে র্যাপটা কিন্তু আলাদা জিনিস, হিপ হপটা কিন্তু আলাদা জিনিস। সেটার আগে আমাকে গভীরে যেতে হবে, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কি বলছি, কি লিখছি, আমার মাথায় কি চলছে, এবং সেটার কি প্রতিক্রিয়া বাকিদের মানুষদের। তো এইভাবে করেই আমার জার্নিটা স্টার্ট হয়। এবং আমি প্রথমে প্রথমে কি হয়েছিল, আমি গান শুনছি, র্যাপ শুনছি, লিঙ্কিং পার্ক শুনলাম শিলিগুড়িতে যাওয়ার পরে। এবং কি বলবো, আবারও একটা মানে আমার সামনে একটা মানে আমি অথই কি বলবো, মানে একটা একটা মহাসাগরে আমি একটা জাস্ট পড়ে গেছি, যে লিঙ্কিং পার্ক আমার কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওই সময়। যে এই সাউন্ডটা আমি এতদিন র্যাপ শুনছি, রক শুনছি, বাট এই যে অল্টারনেটিভ রক বা নু মেটাল বা এই 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 জনরাটাকে ওনারা কিন্তু স্ট্যাবলিশ করেছে। মানে আমাদের কলেজের সময় মারাত্মক লেভেলের হিট, হ্যাঁ হ্যাঁ মারাত্মক হ্যাঁ লেভেলের হ্যাঁ। তখন। তো তার পরে পরে শুনলাম আন্ডারগ্রাউন্ড অথরিটি, আমাদের আমাদের কলকাতার দাদারা, আদিল দাদের। কিছুদিন আগে তারা এই চেয়ারে বসেছিল, তারা শুনে ভালো লাগলো। তো আমার আদিলদার সাথে খুব ভালো বন্ধুত্ব, খুব মানে কিছুদিন আগেই খুব আমি সুন্দর ভালো উইশ করেছি, তাদের নতুন গান এসছে ভুলে না। তো আমাদের এখানে প্রমোট করতে এখানে প্রমোট করতে এসেছিল দাদা, আমি জানি। তো ইউএ যদি দেখে থাকো তো তোমাদেরই আরেকজন এখানে বিগ শাউট আউট টু ইউ, বিগ শাউট আউট টু আদিলদা, সবাইকে, প্রত্যেকে জাস্ট অনেক অনেক ভালোবাসা। আমি আদিলদাকে ডিরেক্ট কল করেই বলেছি, দাদা এটা কি, মানে এই গান আরও চাই আমাদের, মানে এই ধরনের গান আরও চাই। ওরা যে ট্রান্সফর্ম করেছে জায়গাটা থেকে। আর সব থেকে আমার ভালো লাগলো যেটা, যে ইপিআর এর সঙ্গে কম্প্যারিজন তো হবেই, জানা ছিল। তো ওরা, এটা আমার অ্যাজ অডিয়েন্স মনে হয়েছে, হ্যাঁ মানে আমি এটা অন্যভাবে আমি বলতে পারবো না, বাট দর্শক হিসেবে আমার যেটা ভালো লেগেছে, ওরা গানের জনরাটাই এমন নতুন দিয়েছে যে আমার কম্পেয়ার করে জায়গাটাই নেই, ঠিক আছে, জাস্ট মন খুলে শোনো। এই যে একটা ব্যাপার সুন্দরভাবে একটা নতুন একটা রকটা ওরা যে নতুন করে আবার নতুন করে শুরু করছে, আমার দারুণ লেগেছে গানটা, খুব ভালো লেগেছে আমার। আমি যদি বলি যে আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম যে একটা নতুন শেপে, হ্যাঁ, একটা নতুন আকারে আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটিকে দেখতে দেখতে চাই। এবং এক্স্যাক্টলি এই গানটা দিয়ে, এবং সাসে অবভিয়াসলি তার আগের গানটা, যদি আমি ভুল না হই তাহলে সাসে ওই গানটা, আমি যখন কনসার্টে যাই, শোতে যাই, আদিলদাও জানে যে আমার গাড়িতে, আমাদের 3টে গাড়িতেই ওদের গান অনেক বাজে, ঠিক আছে, অনেক চলে এই গানগুলো। সাসে এখন তো বেরোলো, নতুন ভুলে না। রিলিজ হলো ভুলে না, ঠিক আছে। তো একটা নতুন শেপে যাই হোক ফাইনালি এসছে আমাদের দাদারা আন্ডারগ্রাউন্ড অথরিটি। এইবারে যদি আমি চলে যাই আমার কথাতে, যে তো সেই সময়তে এই এই আলোচনাগুলো, এই চিন্তাভাবনাগুলো চলছে, এবং তার পাশাপাশি আমি একটু একটু করে লেখাটা স্টার্ট করেছি। আমি বুঝতে শিখলাম, আচ্ছা এটা 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 এইভাবে করতে হবে আমাকে, জিনিসটার এক্সিকিউশনটা কি হতে হবে, বা এই প্রসেসটা, এই এই যে পুরো জার্নিটা, এটা মানে কি বলবো, মানে এটা যদি আমি বলি যে এই পুরো ব্যাপারটার এক্সিকিউশনটাই হয়েছে এইভাবে, যে প্রথমে অবজারভেশন, দেখা, বোঝা, তারপরে সেই সাবজেক্টটার গভীরে যাওয়া, সেটাকে নিয়ে পড়াশোনা করা, স্টাডি করা, দেন সেটাকে নিয়ে তুমি কিছু একটা করছো, বা সেটা থেকে কিছুটা নিয়ে, বা তুমি নিজের মতন করে একটা কিছু ভাবনা, নতুন কিছু ভাবছো, দেন তুমি কিছু একটা লিখছো, কম্পোজ করছো, প্রডিউস করছো। এবং প্রোডাকশনের ব্যাপারটা তো আরও পরে আসে, অনেক পরে আসে। আমি শুরুতে তো জাস্ট ওই গিটারটা দিয়েই শুরু হয়, মানে গিটারের থেকেও যদি বলি তো আমার মনের থেকেই আসে, মানে একটা কি বলবো, মানে একটা একটা যে কোনো একটা কর্ড, সি মেজর, মানে তখন আমাদের নতুন নতুন সদ্য কিছু অ্যাপস এসছিল, তো ওই অ্যাপসের মধ্যেই সি মেজর কর্ড, ডি মেজর কর্ড, তো ওটাকেই জাস্ট ট্রিং 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 এই করতে করতে একটা জাস্ট 4টে কর্ডসের একটা প্রোগ্রেশন মাথায় থেকে চলে, দেন আমি সেটাকে ভাবলাম, আচ্ছা এটা হতে পারে, পসিবল। আমার অনেক বন্ধুরা আছে যারা ওই যেটা বললাম যে ফর্মাল ট্রেনিং নেই, বা তারা ঠিক করে কর্ড টর্ড প্লে করতে পারে না, বাট
তারা এত ভালো, তারা তারা ইলেকট্রো মিউজিকটা করে যেটা মানে ভাবনার বাইরে, অভাবনীয়। তো এইভাবেই আমার জার্নিটা এইভাবে অ্যাকচুয়ালি স্টার্ট হয়। কিন্তু তার শুরুর থেকেই যেভাবে আপস অ্যান্ড ডাউনস দেখে এসেছি, কারণ ওই যে বললাম একটা লোয়ার মিডল ক্লাস ঘরের ছেলেরা, আমাদের কি ওই একটা প্রবাদ বাক্য বলবো নাকি একটা একটা কথা চলে যেটা বাজারে, যে 25 মে নকরি 26 মে ছোকরি, তারপরে সেটেল হওয়া, তারপরে বিয়ে থা করে, তারপরে দেন টিভি, বউ বাচ্চা। এই টিপিক্যাল মাইন্ডসেট থেকে আমি সবসময় বাইরে ছিলাম, মানে আউট অফ দ্য বক্স। কি আমাকে যদি এখান থেকে কিছু করতে হয়, এটা ইজি হবে না। না, আমি শুরুর থেকে বুঝে গেছিলাম যে আমাকে যদি এখান থেকে দাঁড়িয়ে কিছু করতে হয়, তাহলে আমাকে এই 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 আউট অফ দ্য বক্স ভাবতে হবে, করতে হবে। এবং বাকিরা যেটা করছে পরে সেটা তাদের কি বলবো, মানে তাদের সময় সাথ দেয়নি, বা ভাগ্যের পরিহাস, না আরও দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা, এইসব আমি বুঝতে চাইনি। আমাকে করতে হবে তো করতে হবে। এটা কোনো অপশনও নেই আমাদের কাছে, তাই এটা না? আমার কাছে কোনো অপশনও ছিল না। কি আমি এটা ভেবেই নিয়েছিলাম, ডু অর ডাই সিচুয়েশন, আমাকে এটা করতেই হবে। বিকজ আমি 9 to 5 জব করতে পারবো না, মানে আমার দ্বারা হবে না। এবং অন্যান্য কাজও আমি করতে পারবো না। শুধু আমার যেটা মাথায় চলে সেটা হচ্ছে মিউজিক, ভালো লেখা, ভালো কম্পোজ করা, প্রডিউস করা, ভালো মিউজিক করা, আলটিমেটলি ভালো মিউজিক করা। এবং সেই গানগুলোকে নিয়েই ক্রাউডের সামনে গিয়ে, মানে অডিয়েন্সের সামনে গিয়ে পারফর্ম করা, স্টেজে কনসার্টে গানগুলো গাওয়া, এবং নিজে গাওয়ার থেকেও বেশি কথা যে পাবলিক গাইবে তোমার গান। এই যে স্বপ্নটা, এই ড্রিমটা অ্যাচিভ করাটাই আমার শুরুর থেকেই, ডে ওয়ান থেকে ছিল, যে নিজের গান, অরিজিনাল, নিজের লেখা অরিজিনাল। নিজের লেখা ওসি, নিজের লেখা গান লাগবে, অ্যালবাম লাগবে, ইপি লাগবে, এলপি লাগবে, বড় একটা অ্যালবাম হতে লাগবে, 17টা 18টা গান থাকবে, বা 6টা গানের একটা ইপি হতে পারে, বা বড় কোনো বিগ বাজেটের কোনো একটা অরিজিনাল হতে পারে, ভালো ভালো কিছু একটা। তুমি যদি, এবার কাটছি তোমাকে কিছু মনে করে, শিওর শিওর। তুমি যদি আমাদের দর্শকদের, কারণ যারা যারা ইন্ডাস্ট্রিতে বিলং করে না, বা যারা এই এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করছে না আমাদের মতো, তাদেরকে যদি এই ফর্মগুলোটা বলে দাও, ইপিএলপি এগুলো কেন করা হয়, কীভাবে হয়, মানে ফর্মেট সব কিছু, তাহলে যে তোমার মতো যারা উঠে আসে তাদের সুবিধা হবে। ইপিএলপির ব্যাপার থেকেও যদি আমি বলি যে প্রথমত জাস্ট একটা বেসিক থিংস, যে হুম। দর্শকরা বা কেউ যদি, আটকাচ্ছি তোমাকে, শিওর, কেউ যদি ভবিষ্যতে একটা কাজ করার জন্য উঠে আসছো, বা করতে চাও, এই যে সংঘর্ষটা একটা টাইম উনি করেছেন, সেখান থেকে তুমি শেখো, তোমার জন্য অনেক সুবিধা হবে এই টেকনিক্যাল জিনিসপত্রগুলো, যেটা পরে প্রচুর কাজে লাগে, এবং আমাদের গাইড করার থাকে না। ভেরি অনেস্ট, খুব ঠকে শিখতে হয়। ইপিএলপির থেকেও আমি প্রথমে হ্যাঁ। বলবো যে প্রথমে হচ্ছে যে শুধু ভাবনাটা থাকলে হবে না, নেমে পড়তে হবে। মানে এক শ্রেণীর মানুষ আছে যারা ভেবেই যাচ্ছে আজীবন, এক শ্রেণীর মানুষ আছে যে ভাবতে ভাবতে করছে, সে নেমে গেছে, সে রাস্তায় নেমে গেছে, সে কাজটা করবে এবারে। তো শুধু ঘরে বসে পরিকল্পনা করলে হবে না, নামতে হবে, ঠেকে ঠোকে শিখতে হবে। বিকজ আমি আমার অভিজ্ঞতা থেকে এইটুকুই বলতে পারি যে আমার সত্যি কথা বলতে, যে আমার আগে পিছে আমি স্টুডিও ওয়ার্ক কী করে হয়, কি ব্যাপার না ব্যাপার, মানে কিচ্ছু জানতাম না। আমি একদম, মানে বলে না যে জিরো থেকে, মানে যার কেউ নেই তো তার মালিক উপরওয়ালা আছে। তো আমি মন থেকে এটাই বিশ্বাস করি যে আমার ভেতরে সেই চেষ্টাটা থাকতে হবে, সেই কামড়টা থাকতে হবে, সেই আগ্রহটা থাকতে হবে যে আমি করবই। আমি জানি না আমি কি করে করব, আমি নিজেও জানি না যে এটা কি করে হবে, বা আমার কাছে সেই বাজেট নেই, আমার কাছে টাকাও নেই। কিন্তু আমাকে পথ বের করতে হবে, তার জন্য আমাকে পথে নামতে হবে, সেই রাস্তাটা বের করার জন্য রাস্তায় নামতে হবে, এবং খুঁজে যেতে হবে। দেন তারপরে আস্তে আস্তে করে পরিচিতি বাড়বে, তোমার তোমার সার্কেলে তোমার লোকজন বাড়বে, তারপর তোমার আস্তে আস্তে করে রাস্তাও বাড়বে, তুমি আস্তে আস্তে শিখতে পারবে। আজকে আমার এটা জীবনের প্রথম পডকাস্ট। ও নাইস, তো শুনে ভালো লাগলো। দর্শকরা, আমি আর প্রথম আমাদের বুড়িদা আমাদের এখানে এসেছেন, তো আমাদের প্রথম পডকাস্ট এখানে, হুম এবং আমার ভালো লাগে যে আমি প্রথম হোস্ট করতে পারছি। হুম আমি বলো। মানে এর আগে অনেকগুলো ইন্টারভিউস দিয়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু পডকাস্টে আমি প্রথমবার, আমি পডকাস্ট দেখি,
নিয়মিত অনেক কিছু সাবজেক্টের ব্যাপারে আমার অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আলো কিন্তু এই যে আমি যে এসছি, এটা আমার আজকে ১ম দিন, ১ম অভিজ্ঞতা। এরপরে আরও নিশ্চয়ই হবে। অভিজ্ঞতা হবে। কিন্তু আমি যদি না আসতাম, আমি যদি ঘরে খালি বসে ভাবতাম যে না করব, দেখছি, দেখব, এই সময় আর নেই। আমাকে এখন নামতে হবে, আমাকে এখন করতে হবে। তাহলেই কিন্তু একটা একটা ভুল হোক, ভালো হোক, একটা রাস্তা বেরোবে। আমি জানতে পারলাম, ও আচ্ছা মানে আ যেটা মানে আমাকে আরও ইনফরমেশন দেওয়ার দরকার ছিল সেটা আমি মিস করে গেছি। বা আমাকে হয়তো এই যে পয়েন্টগুলো আরও তুলে বলতে হতো, তুলে দিতে হতো। যেন এই জিনিসটা যেন আরও ক্লিয়ার হয়ে যেত মানুষের সামনে। তো যতক্ষণ না করবো ততক্ষণ না কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমরা কতটা ঠিক করছি, কতটা ভুল করছি। শুধু ভাবনার একটা স্তরে থেকে যাবো। সেই ভাবনার স্তরটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজটা করতে হবে। আমি জাস্ট আমাদের শো শুরু হওয়ার আগে ০.৫ ঘন্টা আগে আমি একজনকে এই সেম কথাটা বলেছি। কোনো কারণের জন্য সে সাজেশন চেয়েছিল যে যদি শর্ট ফিল্ম বানাতে হয় তাহলে তুমি অবশ্যই প্ল্যানিং করছো, খুব ভালো ব্যাপার, বাট নেমে পড়ো, নামে পড়াটা খুব জরুরি। ইয়েস, আর ইয়েস, এরকম ৫-৬ ইয়েস। মাস ধরে তুমি শুধু করে ভেবেই যাবে, হবে না, না। নামতে হবে। ইয়েস, 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 ইয়েস। ঠিক আছে, নেমে না পড়তে হবে। নামলে কিচ্ছু হবে না। একদম। কিছুক্ষণ আগে তো বলো, তুমি বলো। ওই তো ওই কথাটাই যে নেমে পড়তে হবে। এই যে এই জিনিসটাই আমি বলতে চাইছি। তো এবারে ১ম এ যেটা আমি বলছিলাম যে ১ম এ ছোট, ছোট প্রজেক্টস এর উপরে কাজ করতে হবে, ভাবতে হবে। একবারে বড় জিনিস নেওয়াটা চাপের। মানে আমার হিসেবে আমি তো ১ম এ তো বড় জিনিস পাইনি। তো আমার না, আমি তোমাকে আটকাচ্ছি। হ্যাঁ, একটা খুব সমস্যা হয়। আমি কলকাতা আসার পরে বেশি করে এই জিনিসটা আমি ফেস করেছি। আহ, সবার না ১ম থেকে একটা বড় কাজ করার খুব একটা চাপ থাকে। যে ১ম কাজটা বড় কাজ করতে হবে। এই আইডিয়াটা না প্রচণ্ড মানে সেলফ ডিস্ট্রাক্টিং। মানে তুমি যদি কাজ করতে চাও, ১ম এ যদি নিজের উপরে চাপ বানিয়ে দেয় যে আমি বিশাল কিছু করছি বা বিশাল কিছু করতেই হবে, ওই চাপেই কিন্তু কাজটা হয় না ম্যাক্সিমাম লোকের। সবাই ১ম থেকে ধরে নেয় একটা এমন কাজ করব, লোকে দেখে বলে বাহ কি দারুণ করে দিচ্ছ। ভালো, অবশ্যই মানে সেই ডেডিকেশনটা থাকা উচিত, কিন্তু সেই এক্সপেকটেশনটা থাকলে চাপ। ঠিক আছে, এটা আমার মনে হয়। ওই বলে জিমে গিয়ে যদি ১ম দিনই যদি আমি ৮৫ কিলোর একটা ডাম্বেল মেরে দিই, ওটা তো করে অনেকে জিমে এসে ফার্স্ট। তাহলে তো চাপের সুন্দর ব্যাপার। উদাহরণ দিলি, এখন খুব সুন্দর উদাহরণ দিলি। আ আমাকে তো আস্তে, আস্তে করে জিনিসটাকে অভ্যাসে আনতে হবে। নাহলে তো একদিনে গিয়েই আমি হয়তো অনেক কিছুই আমার ইনজুরিজ আসতে পারে, ব্যথা আসবে, চোট লাগতে পারে। আগে তো ১ম দিন গিয়ে তো বুঝতে হবে আমাকে। তারপরে তো আমি ধীরে, 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 ধীরে কার্ডিও কোনটা কি আছে না আছে, ওয়েট লিফটিং কি আছে আলাদা, আলাদা করে। তো আমার যেটা মনে হয় যে আমি যেভাবে যখন স্টার্টটা করেছিলাম যে আমি যদি আমার ১ম গানেরই কথা বলি, ১ম গান বলব না সেভাবে, সে অর্থে ১ম গান নয় এটা। তবে হ্যাঁ, যদি আমি বলি যে সেই সময়ের দাঁড়িয়ে আমার যে তখন যা মানে অবস্থা, ফিন্যান্সিয়ালি যা অবস্থা, কন্ডিশন, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে ৪০,০০০ টাকাই আমার কাছে অনেক বড় ব্যাপার সে সময় দাঁড়িয়ে। তো আমি কি করলাম, আমি আমার বাড়ির সামনে NH-31, বাড়ির পিছনে নদী। একদম গ্রামের ছেলে আমি। তো নদীর ধারে বসে ইউকেলেলে নিয়ে আমি একটা জিনিস প্লে এটা করছিলাম। কোন সাল তাও? ২০১৭। ১৭, আচ্ছা। ১৭, ইয়েস, ইয়েস, হুম, 2017। হুম। তো আমি জাস্ট প্লে করছি, র্যান্ডমলি প্লে করছি। দেন আমি একটা বন্ধুকে সেন্ড করলাম। একটা জিনিস মাথায় আসলো, সেন্ড করলাম। ও হলো, লিখে ফেল। তোর মাথায় এসছে যখন, তুই এটা লিখে ফেল। রেকর্ড কর, ফোনে রেকর্ড কর, লিখে ফেল। আমি ৪টে সোজা, সোজা কর্ড পেয়ে গেছি। আমি শিখেছি ৪টে সোজা কর্ড। সেখান থেকে আমার মাথায় একটা কিছু, কিছু শব্দ এসছে। সাবজেক্টটা ছিল বন্ধুত্ব। গানটার নাম হচ্ছে ইয়ারিয়া। আমি বন্ধুত্বের উপরে একটা জিনিস লিখে ফেলি। তারপরে এবারে কি হয়, আমি মানে নিজে পায়ে হেঁটে ফেসবুক থেকে যেসব বন্ধুদেরকে আমি পেয়েছি যারা গান বাজনা করে, তাদের কাছে গিয়ে, গিয়ে আমি গানটা শোনাই। যে এই গানটা বন্ধুত্বের গান যেহেতু, তো আমি একা গাইবো না, আমার আরও ৩টে সিঙ্গার লাগবে। এবং সেইভাবে আমি আমি বললাম না যে করতে, করতে শিখেছি। আমি মানে কোনো কোনো ওইরকম কোনো
প্রি প্ল্যান আমার ওইভাবে নামিনি আমি, যে হ্যাঁ এটা করতে হবে, এর থেকে এটা করতে হবে, একটা থাকে সেটা আলাদা ব্যাপার, যে না এটা এইভাবে সেট হবে, মাইকটা সেট হবে, আমি এভাবে কথাটা বলবো। কিন্তু প্রথম দিনই তো আমি সব কিছু জেনে যাব না। তো তারপরে আমি পাই রাজাদাকে পাই, আমি কৃষাণুকে পাই, আমি তপনকে পাই, আমি মানুষকে পাই। আমি এদেরকে সবাইকে গিয়ে বললাম যে ভাই এরকম ব্যাপার, আমি একটা গান লিখে ফেলেছি, টিউন এটা কি করে। সবাই তোমার গ্রামের আশেপাশে থাকেন না না, খোঁজ পাও? রাজাদা থাকে হচ্ছে শিলিগুড়িতে, বর্তমানে কলকাতায় থাকে। কৃষাণু আমার বাড়ির পাশেই থাকে, তপন আমার বাড়ির পাশে থাকে, আর মানুষ থাকে ইসলামপুরে, মানে আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে। তাদেরকে গিয়ে আমি জিনিসটা শোনাই, তাদের ভাল লাগে। সেই ফেসবুকে আমি সার্চ করি যে মানে আমার আশেপাশে, গুগলে সার্চ করি যে আমার আশেপাশে স্টুডিও কী আছে যেখানে গিয়ে আমি গানটা রেকর্ড করতে পারবো। তো সেখানে আমি একটা স্টুডিও পাই আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূর। জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি 60 কিলোমিটার, আমার বাড়ির থেকে শিলিগুড়ি 60 কিলোমিটার, তো এই 120 কিলোমিটার। তো আমরা 120 কিলোমিটার গিয়ে আমরা স্টুডিও নাইনাস বলে একটা স্টুডিও আছে, সে বাবিন্দা স্টুডিও, সেখানে গিয়ে আমরা গানটা রেকর্ড করি। আমাদের স্টুডিও যারা কাজ করছো বাড়ি থেকে এসে খানিকক্ষণের মধ্যে, ঠিক আছে, যাদের কমপ্লেন আসতে 1-2 ঘন্টা লাগছে, বা আমাদের কলকাতা থেকে যারা টলিগঞ্জের বাড়ির পাশ থেকে আরেকটা স্টুডিওতে যায় এবং তাদের আধা ঘন্টা বা 20 মিনিটের দুটো অর্ডার করতে অসুবিধা হয়, তাদের জন্য এটা খুব শিক্ষণীয়। 120 কিলোমিটার লাগে যেতে, তো এটা ভেবে নিও কমপ্লেন করার আগে। তো যাই হোক, সরি। না না, একদম ওকে আছে। তো 120 কিলোমিটার পার করে গিয়ে জিনিসটাকে বোঝানো যে দাদা প্রডিউস করবে, যে দাদা বানাবে, অ্যারেঞ্জ করবে, আমি এই ধরনের বিট চাইছি। মানে আমি আমি বললাম না যে, আবারও বলছি, আমি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতে চাইছি, শ্রোতাদের উদ্দেশ্যে, যে নেমে যেতে হবে, যেটা তুমিও বললে। ঠিক ডে বাই ডে তুমি শিখতে থাকবে, তোমার প্রোগ্রেসটা হবে ওইভাবেই, যেভাবে মানে আমি করেছি। এখন জানি না বাকিদের ক্ষেত্রে কী হবে, তবে আশা করছি বাকিদের ক্ষেত্রে সেটাই। এবারে যেহেতু তুমি কোনো কোনো ইন্ডাস্ট্রিতে তোমার কোনো কোনো বাবা ঠাকুরদা কেউ নেই। নেই, হ্যাঁ, বা তোমার কোনো কোনো গডফাদার কেউ নেই যে হাতে ধরিয়ে হাতে খড়ি করে দিচ্ছে, এইভাবে এইভাবে করতে হয় বাবা, তাহলে তুই এই জায়গায় পৌঁছাবি। না তাহলে সরি কাটলাম তোমাকে। হ্যাঁ, তো না মানে আমরা যারা বাইরে থেকে আসছি, আমাদের যারা কোনো গডফাদার নেই, বা আমরা ছোট শহর থেকে বিলং করছি, গ্রাম থেকে আসছি নতুন জায়গায়, আমাদের কাছে কিন্তু মানে প্রথম স্টেপটা করার থেকেও বেশি প্রথম স্টেপটা কি নেব সেটার গাইডেন্সটা পাওয়াটা একটা সমস্যা হয়ে যায়, তাই না? প্রথমত আগে দেখতে হবে যে আমার শরীর ভালো রাখার জন্য যেরকম আমার ভালো খাবারটা দরকার আছে, কিছু কিছু জিনিস তো দরকার আছে, যে আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো শুনছি, ভালো দেখছি। ঠিক সেইরূপ ভালো মিউজিক করার জন্য বা ভালো একটা স্টার্ট করার জন্য, যেই সাবজেক্টে যে স্টার্ট করছে, যে বা যিনি বা যারা স্টার্ট করবেন, সেই সাবজেক্টের উপরে মানে তিনি কি শুনছেন। মানে আমি যদি আমার কথা বলি যে আমি কি শুনছি, মানে আমি ইডিএম শুনছি, ইলেকট্রো মিউজিক আমার খুব পছন্দ, সাইড ট্রান্স খুব পছন্দ। তো আমি সেটাকে কতটা ভালোভাবে শুনলাম, কতটা আমার মাথায় গেল, বললাম না এটা একটা পুরোটাই একটা 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 প্রসেস, একটা 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 লং লং একটা লং প্রসেস, যে ধাপে 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 জিনিসটা হবে। এই যে মানে প্রশ্নটা এটা ছিল যে ইপিএলপির প্রশ্ন ছিল। আমি ইপিএলপিতে যাওয়ার আগে আমি খুব জিনিসটা ক্লিয়ার করছি এইভাবেই, যে প্রথমে বুঝতে হবে যে আমি কিভাবে লিখছি, আমার লেখার ধরনটা, স্টাইলটা, যেটা ভাবছি সেটার এক্সিকিউশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং যাদেরকে নিয়ে কাজটা করছি, আমি নিজে কাজ করছি বা আমি কাউকে নিয়ে একসাথে কোল্যাব করছি, তাকে আমার ভাবনাটা বোঝানো, সে যেন আমার চোখ দিয়ে দেখতে পারে প্রজেক্টটাকে, সেই গানটাকে যেন সে আমার চোখ দিয়ে দেখতে পারে, তবেই কিন্তু সেই গানটা একটা সেইভাবে আসবে, সেই 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 আলোটা পড়বে। শুনেই যেন মানুষ জিনিসটা দেখতে পায় যে এই জিনিসটা হতে চলেছে।
তারপরে কিন্তু এইসব যত ডে বাই ডে যত যাবে তারপরে সে কিন্তু ইপিএলপির উপরে আসবে। হ্যাঁ মানে প্রথমে তো শুরু করতে হবে, তারপরে তো আমরা এই টেকনিক্যাল টার্মগুলো সম্বন্ধে জানতে পারবো। হ্যাঁ একদমই তাই, মানে শুরুটা না হলে, কারণ একটা না মানে কি বলবো, একটা শিল্পী বা যে কোনো প্রফেশনেই যদি সে সেই সেই লেভেল আপটা না হয় তাহলে কিন্তু সে ইপিএলপি টাচ করতে পারবে না। কারণ সেই লেভেল আপটা তার হতে হবে, সেই লেভেলটা রিচ করতে হবে, তবে কিন্তু সে প্রথমে হয়তো সে ইপিতে হাত দেবে, তারপরে এলপিতে হাত দেবে। ইপি মানে ইপিএলপির বলতে এটাই আমি বলতে চাই যে আহ, বড় অ্যালবাম, ছোট অ্যালবাম, এক্সটেন্ডেড প্লে ইপি, লং প্লে এলপি। এবারে বড় অ্যালবাম, ছোট অ্যালবাম তো এটা ছোট্ট করে বলা হলো, কিন্তু এর পিছনে অনেক কিছু আছে। আমরা ড্রিম থিয়েটার শুনে থাকতে পারি, আমরা পিঙ্ক ফ্লয়েড শুনে থাকতে পারি, তাহলে বুঝতে পারবো যে তাদের একটা অ্যালবামের সাথে, বা আমি যদি কেন্ড্রিক লামারও অ্যালবাম বলি, তাদের সেই এক প্রথম অ্যালবামের সাথে পরের অ্যালবামের কানেকশনটা, বা পরেরটার সাথে থার্ডের কানেকশনটা, কিভাবে ওই গানটার পরে যেখানে ওই গানটা ছেড়েছিল, 7 নম্বর গানটা যেখানে ছেড়েছিল সেখানে গিয়ে হয়তো 15 বা 14 নম্বর গানে সেটা কিন্তু মিলছে, ও মিলিয়ে দিচ্ছে। তো থিওরিটিক্যালি কিন্তু সেই জার্নিটা কিন্তু অনেক লং, সেটাকে বুঝতে হবে। এবং যে 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 বা যারা করবে এই কাজটা, যে আর্টিস্ট যে হাতটা দেবে কাজটা করবে, তাকে সেই সেই কাজে তার মাহিরত্ব থাকতে হবে। এটাকে নয়তো আমরা কি বলবো, এক্সটেন্ডেড প্লে না লং প্লে, যেটা উদাহরণ তুমি দিলে? ইপিটা হচ্ছে এক্সটেন্ডেড প্লে, না, যে উদাহরণটা তুমি দিলে এখনই, লং প্লে, এটা লং প্লে। লং প্লে, লং আচ্ছা। প্লেতে মোটামুটি আহ, এইভাবে হয় না, মানে ওই 17টা 18টা গান দিয়েও আমি কিন্তু বলতে পারবো না যে এটা লং প্লে। লং প্লেতে কিন্তু 3টে 4টে অ্যালবামও কিন্তু চলে আসতে পারে, প্রায় 35-40টা গানও চলে আসতে পারে, এবং সেই গানগুলোর কিন্তু একটার কোনো ডিউরেশনও কিন্তু অনেক বড় বড় হয়। বিকজ মানে ওই যে বললাম যে ভাবনার সেই স্তর বা লেভেলটা রিচ যখন করে যায় যে আর্টিস্ট, যত গভীরে যাবে ডে বাই ডে, সে তো 5 বছর আগে আমি যা লিখেছি আজকের ডেটে সেটা আমি লিখছি না, কারণ সেটা আমার কাছে বড্ডই মানে কি বলবো, মানে বাচপানা লাগে যে এটা কেন লিখেছিলাম। আমাদের মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, আমার 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 আমি আমার আমার লেভেল আপ হচ্ছে, আমি বুঝতে পারছি যে না, এটা এটা তখন লিখেছি ঠিক আছে তখনকার জন্য, বা আরও বেটার কিছু লিখতে পারতাম, বা আরও বেটার কিছু করা যেতে পারতো। বাট এখন যেটা মনে হচ্ছে যে না, আমাকে আরও কিছু অনেক দেওয়ার বাকি আছে, অনেক কিছু আমাকে দিতে হবে আগামী সময়ে, অনেক কিছু আহ, আমার যেন এই ইন্ডাস্ট্রিতে বা বা ইন্ডাস্ট্রি বলি বা না বলি, কিন্তু আমার কন্ট্রিবিউশন থাকতে হবে, বিকজ আমি এসছি কিছু দেওয়ার জন্য। প্রথমে নিচ্ছি, শুনছি, বুঝতে পারছি, কিন্তু আফটারঅল আমি চলে যাওয়ার আগে যেন আমার এখানে কিছু থেকে যায়, আমি যেন কিছু দিয়ে যেতে পারি মানুষকে, যেন একটা পথ দিয়ে যেতে পারি। আফটারঅল আমরা যারা আর্টিস্ট, আমরা যারা ক্রিয়েটিভ আর্টিস্ট, যারা কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, ভেবে যাচ্ছে, লিখে যাচ্ছে, বা যে যে ফিল্ডে আছে, যে যেটা করছে, তারা কিন্তু এখানে প্রত্যেকে দিতে এসছে। আমরা সমাজকে বা ইতিহাস কিছু দিয়ে যাচ্ছি। আমি কিছু দিয়ে যাচ্ছি, হুম। আমি একটা পথ এবং সেই সমস্যার পথের একটা পথ দেখাচ্ছি, বা একটা একটা সমস্যার প্রতিকার বের করছি, বা সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করছি, তার প্রতিকার বের করছি। বা তারও যদি গভীরে যাই, সেটাও তাহলে আমাকে বুঝতে হবে যে কী নিয়ে আমি আলোচনা করছি, কেন আমি কথাটা বললাম, এবং তার 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 সাবস্টেন্সটা কী, তার উপসংহারটা কী, এবং সেটা হলে তার পরবর্তীকালে তার ফলাফলটা কী হতে পারে। এইসব নিয়ে বেসিক্যালি একটা একটা সাবজেক্টিভ থিওরিটিক্যালি এই বিষয়গুলো হয়ে থাকে, মানে, এবং সেটা আমি মনে করি যে সেটা তখনই পসিবল অভিজ্ঞতা, দীর্ঘদিন কাজ কাজ করার অভিজ্ঞতা, এবং ভাবনার সেই স্তরে অবধি পৌঁছানো, ভাবনার সেই স্তরে পৌঁছাতেই হবে, নয়তো সেই আর্টিস্ট, মানে একটা শিল্পী আগে তখনই সেই কাজটা করতে হবে, তখন যোগী হতে হবে, তাকে তপ করতে হবে, নিজেকে পোড়াতে হবে। যদি সে নিজেকে পোড়াতে পারে, নিজেকে পুড়িয়ে সমাজকে আলোয় আলোকিত করতে হবে, তারপরে সে এলপি নিয়ে ভাবতে পারে আমার মনে হয়। আদারওয়াইজ ঠিক আছে, অরিজিনাল করছে, একে ডিস করে দিলাম, তাকে 2-4টে গালাগালি দিয়ে দিলাম,
তাকে নিয়ে কথা বলে দিলাম, সমালোচনা করলাম, বা দু চারটে ঢিঙ্কি চাকির চলছে, ঠিক আছে, ইটস ওকে, ফাইন, খুব ভালো। কমার্শিয়ালি আমরা সবাই চেষ্টা করি যেন প্রত্যেকেরই যেন কিছু না কিছু থাকে, কিছু না কিছু হিট হয়, সাকসেস যেন হতে পারি। কারণ আফটারঅল লোক দেখনদারিকে বেশি বেশি বিশ্বাস দেখে। হ্যাঁ, সে কতটা ভাবছে তার থেকেও সে দেখে যে আগে সে দেখতে কেমন, সে কি বলছে, সে কি বলছে, কিভাবে বলছে। এবং তার বাহ্যিক সৌন্দর্য বা চাকচিক্যটা কতটা বেশি, বেশি সেটা থেকে প্রথমে আকৃষ্ট হয়। তো ওটাই আর কি, মানে আর একটা জিনিস বলে রাখতে চাই যে যারা যত ডিপ যে যে বিষয়ে আছে, যারা যত ডিপ তারা তত বেশি আন্ডাররেটেড। তারা তারা ওভার এক্সপোজ নয়, তারা তারা খুবই আন্ডাররেটেড। তারা খুব কম মানুষ অবধি পৌঁছাতে পারে, মানে মানুষের উপর দিয়ে যায় তাদের কথাগুলো, তাদের তাদের ভাষা, তাদের কাজ মানুষের উপর দিয়ে যায়। ওজন্য এবং কিছু কিছু আছে, আরও কিছু টার্মস আছে যেগুলো মার্কেটিংয়ের উপরেও আছে, কিছু আরও ব্যাপার আছে। কারণ মশলা বরাবরই সবার পছন্দ, একটু ওটস বা ডালিয়া খেয়ে দেখতে আমার ভাল লাগে না, মানে যেটা আমাদের খেতে ভাল লাগে সেটা আমাদের দেহের জন্য কিন্তু ভালো নয়, যেটা আমাদের খেতে ভাল লাগে না সেটা কিন্তু আমাদের দেহের জন্য ভালো। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, মানে সমান একদম। তো সেটাই আর কি, মানে সেজন্য শুরুর থেকে যখন আমার যখন এই আপব্রিঙ্গিংটা হচ্ছে। আচ্ছা, আপব্রিঙ্গিং থেকে তোমাকে একটু আটকাচ্ছি, কিছু মনে করবে না। হুম, তুমি একটা গ্রামে ছিলে, তাই তো? হ্যাঁ, তো এবার ওখানে ওখানে তোমার কাছে কি কি ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল যখন তুমি এই গান করছো? এই বা ধরো না, যখন তুমি স্কুলিং করছো, ওই সময় তুমি যে ফ্যামিলি থেকে বিলং করছো, ঠিক আছে, সেই ফ্যামিলির আর্থসামাজিক আহ, আহ, একটা তার সমাজে একটা অবস্থান, এবং যে গ্রামে থাকছো তুমি, সেই গ্রামে তুমি কি কি ফেসিলিটি পাচ্ছ যাতে তুমি এইগুলো ভাবতে পারছো, এগোতে পারছো, এইটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। গ্রামে আমার করার মতন সেরকম কিছুই ছিল না। ক্লাস 5 থেকে স্কুলে প্রতি বছর যে বাৎসরিক অনুষ্ঠানটা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যে হতো, সেগুলোতে আমরা, মানে আমাদের একটা টিম ছিল, একটা দল ছিল নাচ গান করার। আমি বেসিক্যালি আমার খুব পছন্দ নাটক করার, আমি নাটক করতাম, আমি অ্যাক্ট করতে ভালোবাসি। এবং তো ক্লাস 5 থেকে গৌতম দা বলে একজন দাদা আছেন, যিনি আমাদের প্রতি বছর স্কুলের সরস্বতী পুজোর জন্য আমাদের একটা দল ছিল, সেই দলটাকে তৈরি করতো। তো আমাদের প্রথম আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত, ওনার লেখা। তো সেখান থেকে স্টার্ট হয়, আস্তে আস্তে করে স্টেজ করতে থাকি, স্টেজ করতে করতে বুঝতে পারি যে আচ্ছা এইভাবে এইভাবে এটা হয়, এইভাবে ডায়লগ ডেলিভারি, এইভাবে ভয়েস মডুলেশন এইভাবে করতে হয়। মানে বাড়িতে গান বাজনা শোনা হচ্ছে ঠিকই, কিন্তু যেটা আমি করছি সেটাও কিন্তু এক প্রকারের ওই ওই প্রস্তুতি চলছে আমার, দৈহিক মানসিক একটা 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 প্রস্তুতি আমার চলছে, যে আমি সেখান থেকে কিন্তু আমি শুরু হয়ে গেছি, আমার অলরেডি শুরু করে ফেলেছি, আমি নিজেও জানি না যে আমার স্টার্টটা হয়ে গেছে। আমি যখন স্টেজে পারফর্ম করছি তখন থেকে আমি বুঝতে পারছি যে না, আমার মানে আমি চাকরি বাকরি আমার দ্বারা হবে না। আমি পড়াশোনার মানে ওই একাডেমিক্যাল ওই পড়াশোনার থেকে আমি এই জায়গাটাতে আমি বেশ ভালো করতে পারি এই জিনিসটা, বাবা মা বুঝতে পেরেছিলেন। কিন্তু যা হয়, একটা গ্রামে বছরে 2 থেকে 3টে অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠান হওয়ার আগে তার ঠিক 15-20 দিন বা 1 মাস ধরে সেই অনুষ্ঠানটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সারা বছর তো আর প্র্যাকটিস হচ্ছে না। তো সেই একটা বিশাল একটা অভাব থেকেই গেছে বরাবরই। আমাকে আমার বাবার বন্ধুরা বরাবরই পরামর্শ দিয়েছেন যে সবাই তো আর বিডিও এসডিও অফিসার হবেন না, কেউ কেউ ডিরেক্টর প্রডিউসার, কেউ কেউ অ্যাক্টরও হবেন, সিঙ্গার হবেন। তো তুই তোর ছেলেটাকে ট্রাই করে দেখতে পারিস, মানে এই ফিল্ডে দিয়ে দেখ। ও সেটা কিন্তু নেগেটিভ ভাবে আসেনি পরামর্শগুলো? হ্যাঁ, সেগুলো
পরামর্শ হিসেবে এসেছে, কিন্তু নেগেটিভ ভাবে খুব একটা আসেনি। না, নেগেটিভ ভাবে এটা আসেনি। খুব ভালো ব্যাপার। নেগেটিভ ভাবে এসছে সেটা কিন্তু অনেক পরে আচ্ছা। এসছিল। অবশ্যই আমি সেটাতেও আসছি। তো শুরুর দিকে যখন আমি ক্লাস ওই 2005, 6, 7 ক্লাস 5, 6, 7, 8 পড়ছি, নাটক টাটক করছি, ভালো চলছে। স্কুলে মোটামুটি মাঝারি ছাত্র ছিলাম, খুব ভালোও না খুব খারাপও না। তো এবারে চলছে 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 এবারে যা হয়, বছরে ওই 2-3টে করে প্রোগ্রাম হচ্ছে, বাড়িতে গান বাজনার একটা চর্চা ছিল বরাবর, কিন্তু সেই রেওয়াজটা বা সেই শিক্ষাটা আমি সেইভাবে পাইনি যেভাবে পাওয়াটা পেলে বোধহয় ভালো হতো। আরও 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 অনেক বড় জায়গায় যেতে পারতাম, বা সেই 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 রাস্তাটা আরো বের আগে হতো, থেকে শুরু হতে পারতো। আরও আগে থেকে শুরু হতে পারতো। ইয়েস। তো গ্রামে সেই সব সুযোগ সুবিধা সেভাবে আমি পাইনি। যেটা পেয়েছি আমি বলেই দিলাম, যে নাটক দিয়ে আমার স্টার্ট হয়, তারপরে আস্তে আস্তে করে একটু আধটু নাচ করা, একটু আধটু রিদমটা বোঝা। আচ্ছা, বিটে বিটে পা ফেলতে হয়, বিটে বিটে শরীরটা নাড়াতে হয়। আচ্ছা, এটা এটা তাহলে রিদম, টিক টাক টাক টাক, এটা হচ্ছে, তাহলে এটার মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, স্টেপ এটা আছে এটা আছে, মুখস্থ করে 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 প্র্যাকটিস করা। ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে নাটকের যে, ধরো যে একটা একটা তখন আমাদের একটা চরিত্র ছিল, আজি লুকাইয়া হ্রদে কুরুক্ষেত্র রণ হতে পলাতক আমি, এ যে রণ নয় এ যে বনভূমি, কালুদা বলিয়াছে মোরে। এটারও যে একটা রিদমে একটা 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 রিদমিক ওয়েতে চলছে এই জিনিসটা, এটাও সেখান থেকে শিক্ষা, সেখান থেকে পাওয়া। স্কুলের টিচাররাই শিখিয়েছেন, গৌতম দা শিখিয়েছেন। তো ওই ওই শুরুটা ওভাবেই হয়, শুরুটা ওভাবেই হয়েছে। এবং ক্লাস 8, 9, 10-এ যখন ছেলেরা একটু আস্তে আস্তে করে কৈশোর থেকে যৌবনে পা দেয়, তখন একটুখানি আস্তে আস্তে করে ডানা গজায়, হাতির পাঁচ পা হয়, তখন বন্ধু বান্ধবদের সাথে বাইরে থাকা, মাঠে আড্ডা দেওয়া। তখন আমার এক বন্ধু তখন ফসিলসকে শোনায় প্রথম, বিষাক্ত মানুষ। এটা আগে কিরকম বললে তুমি? হ্যাঁ, যেটা কিছুক্ষণ আগে বললাম। তারপরে যখন আমি আস্তে আস্তে করে এইচএস দেওয়ার পরে, আফটার এইচএস আমি যখন কলেজে যাই, শিলিগুড়িতে পা রাখি প্রথম শহরে, তখন এই আমার সামনে এত বড় একটা, যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, যেটা আমি একটু আগে বললাম। যে আমি আমার কথাটা ঘুরিয়ে দিলাম দর্শকদের জন্য, একটু হ্যাঁ। সরি বলে নিচ্ছি। আমরা 120 কিলোমিটার দূরের স্টুডিওতে ছিলাম, হ্যাঁ, সরি, আর অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, এবার তার গল্পে আসি আমরা। তো সেই গানে প্রথম গান, তো এবারে প্রথম গানে তো সেটাতে আসছি আমি। হ্যাঁ। তার আগে বলে নিই যে, যেহেতু বাবা প্রাইমারি স্কুলের টিচার, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমাদের প্রত্যেকের, যারা লোয়ার মিডল ক্লাস থেকে মোটামুটি যারা বিলং করে, তাদের একটা টিপিক্যাল মাইন্ডসেট যে বাবা চাকরি, নাহলে বিজনেস, কিছু একটা তোমায় করতে হবে। বিজনেসটাও খুব একটা সুবিধা হয় না। মেন চাকরি, চাকরি। সরকারি চাকরি হ্যাঁ। লাগবে, নাহলে মেয়ে পাওয়া যাবে না, বিয়ে হবে না। হ্যাঁ। তো যে আমি তো চাকরি তো করতে পারবো না, আমার তো চাকরি হবে না। তো এই নিয়ে বাড়িতে, সংসারে, ফ্যামিলিতে সমস্যা। হ্যাঁ, কী করছিস, মিউজিক করে কি হবে, মিউজিক করে দাঁড়াতে পারবি নাকি, এত বড় বড় পণ্ডিতেরা ওস্তাদেরা কাজ করছে, তুই কিচ্ছু জানিস না, সেখান থেকে দাঁড়িয়ে মিউজিক শিখিসনি, কোনো ফর্মাল ট্রেনিং নেই তোর, তুই কী করে দাঁড়াবি, কী করে স্ট্যাবলিশ হবি, কী করে তুই ফ্যামিলি চালাবি, আমি না থাকলে পরিবার চলবে কী করে, তুই আমার অবর্তমানে পরিবারকে দেখবি কী করে। তো এটা না প্রায় চলেছে, আমি যদি বলি এই সংঘর্ষটা প্রায়, মানে এখন তো আলাদা লেভেলের আবার সংঘর্ষ চলছে, আরও বড় লেভেলের। তো তখন যেটা চলেছে সেটা হচ্ছে, মানে দুবেলার খাওয়ার, মায়ের ওষুধের টাকা বের করতে হবে, পাবে গান গাইছি, বারে গান গাইছি, ইভেন্টে গানগুলো করছি, দীঘা ফিঘাতে এসেও পর্যন্ত গান গেয়েছি, দীঘা বিভিন্ন হোটেলে এসেও গান গেয়েছি। তো তখন এই সংঘর্ষটা, মানে আমি নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি, আমি আমি আদৌ কিছু করতে পারবো কি না আমি নিজেও কিন্তু জানি না। আমি জাস্ট একটা অন্ধকার রাস্তায় একটা হ্যারিকেন নিয়ে আমি হেঁটে চলেছি। আমার লক্ষ্যটা আমার স্থির, কিন্তু আমি জানি না যে এই লক্ষ্যে আমি কবে পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি না। হেঁটে চলেছি অন্ধকার রাস্তায়। তো এটা প্রায় প্রায় চলেছে 2014-15 থেকে নিয়ে আপ টু 2020-21 অবধি, 21 অবধি। 22-এ আমার, তারপরে আমি সেটাতে পরে আসছি সারেগামাপার ব্যাপারটায়। তো
তো এই যে এত লম্বা একটা সময়, দীর্ঘ সময়, যারা এতদিন বলেছিল যে না তোর ছেলেটাকে দে, ও ভালো আর্টিস্ট হতে পারবে, ভালো অভিনয়টা করে ভালো, তারাই এখন বলছে যে বকে গেছে, তোর ছেলেটা বকে গেছে। নানান সমালোচনা, তার ছেলে ডাক্তার হয়ে গেছে, ওনার ছেলে উকিল হয়ে গেছে, ওনার ছেলে তমুকের ছেলে তমুক হয়ে গেছে, ওর ছেলেটা বকে গেছে। চুল ফুল কীভাবে কাটে, কানের পরে এভাবে ঘুরে বেড়ায়, কাঁধে একটা গিটার নেয়, কামাই কাজ নেই, কিছু ধান্দা পানি নেই, খালি জাস্ট একটা চলছে, মানে ও কি একটা করতে চাইছে নিজেও জানে না, জাস্ট চলছে। তো সারাদিন ইভেন বাড়িতে পর্যন্ত লোক চলে এসছে বাবাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য, যে তুমি তুমি কোন পথে হাঁটছো। হ্যাঁ, মানে সারাদিন এগুলো নিয়ে একটা পারিবারিক একটা অশান্তি, বাইরের লোকেদের বেশি সমস্যা, মানে আমাকে নিয়ে, আমার বাড়ির লোকেদের থেকেও বাইরের লোকেদের সমস্যাটা বেশি, যে হ্যাঁ ও কেন এরকম ড্রেস পরছে, ওর জন্য আমার ছেলেটা বকে যাচ্ছে, ও হচ্ছে এরকম চশমা ফশমা পরে লাড়ে লাপ্পা করে বলে, এই ধরনের কাজকর্ম করে বলে আমার ছেলেটা ওখান থেকে এইসব শিখছে, ওই জন্য ও আজকাল দেখি একদম মাথা উঁচু করে ড্যাং ড্যাং করে ঘোরে, চোখে চশমা দিয়ে সানগ্লাস পরে। তোমার ছেলেকে বোঝাও। তো সেটা বোঝাবে কে? আচ্ছা, আমি আমি আমার কাছে কাজ নেই, আমি জবলেস, আমি নিজেই চালাতে পারছি না নিজেকে। আমি কি করে আমার মায়ের প্রায় 23 বছরের একটা ডায়াবেটিক পেশেন্ট, আমি কি করে সেই খরচা বের করব, কি করে কি করব, নিজে চলতে পারছি না। তাদের খুব অসুবিধা, কারণ তাদের ছেলে উকিল, কেউ ডাক্তার, কেউ ভালো কোনো কাজে আছে, ভালো স্যালারি পাচ্ছে। আচ্ছা তোমার ছেলে এখন কি করছে? এটা খুঁচিয়ে একটু আরাম পাওয়া যায়, একটু একটু কিছুক্ষণের জন্য একটা 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 শান্তি নিজে থেকে পাওয়া বড় যায়, ভাবা যায় আর কি। নিজে থেকে একটা বড় ভাবা যায়। হ্যাঁ, এবং তোমার বাড়িতে অশান্তিটা লাগিয়ে এটা তো একটা শান্তি পাওয়া যায়, একটা একটা ক্ষণিকের হলেও একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, সাইকো পেশেন্ট সবাই। এইসব দিয়ে পেরিয়েছি, এবং তার জন্য একটা সময় গিয়ে, একটা সার্টেন পয়েন্টে গিয়ে বহুবার এই ভাবনাটা এসছে যে না আর কোনো রাস্তা পাচ্ছি না, এত দিন ধরেই লেগে আছি, কোনো রাস্তা বেরোচ্ছে না। এবার আমার পথ হচ্ছে আমাকে আত্মহত্যাই করতে হবে, সুইসাইড করতে হবে, এই ভাবনাটাও এসছে মাথায়, বহুবার এসছে, বহুবার শিলিগুড়িতে এই ভাবনা এসছে। শিলিগুড়িতে এখন মেসে আছি, বন্ধুদের সাথে আছি, বহুবার যখন তারা ঘরে ছিল না, আমি আমি মানে কি বলবো, মানে এতবার এই ভাবনা এসছে, মানে সেটা আমাকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমাকে মিউজিকটাই বাঁচিয়ে দিয়েছে, আমাকে র্যাপটা সেভ করে দিয়েছে, আমাকে আমাকে এই যাত্রায়, এই জন্মে তো বলবো যে আমাকে অ্যাটলিস্ট র্যাপ আমাকে সেভ করেছে, রক মিউজিক আমাকে সেভ করে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে আজকে এখানে বসে, এই বৈঠকখানায় বসে, এই প্রথম পডকাস্ট আমার হচ্ছে আমার জীবনের। আহ, তো এর পিছনে আমি বলবো যে আমার মা এবং মিউজিক এবং মালিক, এই তিনটে জিনিস আমাকে বাঁচিয়ে দিয়েছে। এখানে বসে সশরীরে আমি এসেছি তোমাদের সামনে বসে, এই এত সুন্দর একটা আলোচনা হচ্ছে আমার এই আমার কেরিয়ার নিয়ে, মিউজিক্যাল জার্নিটা নিয়ে, এবং আমার ব্যক্তিগত জীবন নিয়েও আমি যেসব কথাগুলো বলছি, কারণ অনেকবার না, মানে তখন রীতিমতো ভগবানের উপরেও বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, যে না, ঈশ্বর নেই, ঈশ্বর থাকলে একটা মানুষ এতদিন ধরে লড়াই করে যাচ্ছে, মানে চিৎকার করতাম রীতিমতো যে ঈশ্বর কি আছে, আদৌ আছে? মানুষ যে এত মন্দির মসজিদ দৌড়াচ্ছে, এত বিশ্বাস, এত আস্থা, এত চেষ্টা করে যাচ্ছি প্রাণপণে, কোথাও কোনো ত্রুটি রাখছি না, নাকি কোথাও ত্রুটি থেকে যাচ্ছে, সেটা তাহলে আমাকে গাইড করুক, তিনি আমাকে পথটা দেখাক, পথপ্রদর্শক হয়ে। তো এই সব মাথায় ভাবনাটা এসছে, সুইসাইডাল থটস এসছে, আত্মহত্যার কথাও আমি ভেবেছি বহুবার, কারণ আমি যেটা করতে চাইছি সেটা তো করতে পারছিই না, এবং যতটুকু করছি সেটা তো বিভিন্ন মানুষের সমস্যা, আমার পরিবারের অনেক অভিযোগ আমাকে নিয়ে ছিল, এবং একটা সময় গিয়ে আমিও নিজে হাঁপিয়ে গেছিলাম, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে না আর আর রাস্তা বেরোচ্ছে না। সো তারপরে আমার বড়দা
প্রায় 7 বছর ধরে বলে যাচ্ছে, আমার বড় জেঠুর বড় ছেলে বলে যাচ্ছে যে কি কতদিন আর এভাবে, বাবা প্রাইমারি স্কুলের টিচার, আমরা প্রত্যেকে ভালোই কাজকর্ম করছি, ব্যবসা করছি, ভালো আছি, তুই তাহলে সেট হচ্ছিস না কেন? তুই কিছু একটা কর, তাহলে তুই আমার ব্যবসাটাই কর, দেখ। তো যা হয়, বর্দা 2022-এর মার্চ মাসে চলে গেল, এপ্রিল মাসে মে মাসে আমি মার্চ মাসের দাদা চলে গেল, এপ্রিল মাসের 10 তারিখে আমি 10ই এপ্রিল আমি অডিশনটা দিলাম সারেগামাপা। সারেগামাপা, জি বাংলা সারেগামাপা। হুম। মাখন ভোগের অপোজিটে, শিলিগুড়ি মাখন ভোগের অপোজিটে সৌভাগ্য প্যালেসে অডিশনটা হয়েছিল। 5 বছর ধরে আমার বন্ধুরা বলে আসছে যে একটা বার হলো অডিশনটা দে, কি হবে না হবে সেটা পরের কথা, তুই অডিশনটা দে। কিন্তু আমি বরাবর একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, আমি 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 সবসময় এটাই আমার ভাবনা চিন্তা যে যা হবে দেখা যাবে, কিংবা আমি আমি নিজে আগে করব কিছু, আগে নিজের গান নিজের অ্যালবাম করব, তারপরে আমি দেখব। তো যাই হোক, মানে ভাগ্যের বা হয়তো ঈশ্বরের ইচ্ছা অন্যরকম ছিল, যে যে কারণে আমি হয়তো অন্য পথ দিয়ে এসেছি। তো সেই বন্ধুদের ধাক্কাতে আমি অডিশনটা দিতে যাই 10ই এপ্রিল। দাদা মার্চ মাসে চলে গেল, 7 বছর ধরে বলতে 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 একটা অ্যাক্সিডেন্টে মারা গেল আমার বড়দা। এপ্রিল মাসে অডিশন দিলাম, মে মাসে ডাক চলে আসলো। 3টে অডিশন দেওয়ার পরে জি বাংলাতে চান্স পেলাম। তো এটাও একটা আক্ষেপ থেকে যাবে সারা জীবন, যে ফাইনালি যখন জায়গাটায় পৌঁছালাম, যে মানুষটা অন্তত দেখে যাওয়ার দরকার ছিল সে মানুষটা পারলো না। মানে এটা আমি বলে দিচ্ছি, অন রেকর্ড আছে। হাসনুহানা গানটা গাওয়ার সময়, হাসনুহানা গানটা ফসিলস ব্যান্ডের হাসনুহানা গানটা গাওয়ার সময় এই আন্ডারগ্রাউন্ড অথরিটি পুরো ব্যান্ডটা ছিল সেদিনকে। আদিলদাই পুরো পুরো অ্যারেঞ্জমেন্টটা আদিলদারই অ্যারেঞ্জ করেছিল, যে যেদিনকে আমি পারফর্ম করি স্টেজে জি বাংলার মঞ্চে, সারেগামাপার মঞ্চে। তো সেদিনকে আমি কেঁদে ফেলেছিলাম। যাই হোক, মানে সেদিনকে আমার প্রথম, আমি মানে আর ধরে রাখতে পারিনি নিজেকে, যে যেই মানুষটাকে মানে আজকে যদি সেই মানুষটা অ্যাটলিস্ট দেখে যেতে পারতো, তাহলে মানে কি বলবো, মানে সব থেকে খুশি হতাম, খুব খুশি হতাম দাদা। যাই হোক, যা হয় সেটা হয়তো কিছুটা প্রি প্ল্যানও থাকে, কিছুটা লেখা থাকে, কিছুটা পরিহাস, ওভারঅল সব কিছু মিলেই মানে একটা খুবই গ্রাফে খুবই আপস অ্যান্ড ডাউনস থেকেই গেছে আমার। মানে কোনোটাতেই আমি খুব স্মুথলি যে জিনিসগুলো হয়েছে এরকম নয়। তা কিন্তু নয়। মানে বললামই তো, 2014-15 থেকে টানা 2021 অবধি যে সময়টা কেটেছে, এই সময়টাতে আমি ওই বললাম যে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমার মনে হয়েছিল যে না, আর এই জীবন রেখে লাভ নেই। তারপর সেখান থেকে বেরিয়ে আসা। তারপর সেখান থেকে বেরিয়ে এসে অডিশন দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ চলছে, অডিশন দিলাম। প্রথম গানেই সবার খুব ভাল লেগে গেছে। আমি অনেক দূর দূর থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি, বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে। তোমার সময় জাজ কে গেছিল? আমার সময় যা ছিলেন শান্তানু মৈত্র স্যার, রিচা ম্যাম, শ্রীকান্ত আচার্য স্যার, ইমনদি, যোজদি, মনোময় স্যার, রাঘব স্যার, রথিত স্যার। বিশাল বড় প্ল্যান। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। মানে সঙ্গীতের সেরা মঞ্চ তো আর এই কারণেই বলা হয় যে সঙ্গীতের সেরা মঞ্চ। এত বড় প্যানেলকে। ইয়েস ইয়েস ইয়েস। এবং মাঝে মধ্যেই আরও বড় বড় কিংবদন্তি শিল্পীরা আসতেন, মানে কুমার শানু স্যার, অভিজিৎ স্যার, উদিত নারায়ণ স্যার, হৈমন্তী শুক্লা। তো গেস্ট অ্যাপিয়ারেন্স তো থাকতোই, প্রতিদিন কেউ না কেউ আসতেই থাকতেন। তো হ্যাঁ, মানে এই জার্নিটাও মানে কি বলবো, মানে অনেক ওঠা নামা গেছে। মানে হয় না, আমি কোনোদিনও আমার কোনো কাজ আমার সাকসেসফুলি হয়েছে, সব কিছু ভালো গেছে, বাট ওঠা নামার যে এই আপস অ্যান্ড ডাউনসটা, যে এটা বরাবরই থেকে গেছে।
থেকেছে এবং এটা আমি এনজয় করি। এখন আমি এটা এটা খুবই খুবই মানে এনজয় করি, মানে এটা কি বলে ওটাকে, রোলার কোস্টার, এই ওই 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 ধরনের, মানে ওইটা এই ব্যাপারটা না থাকলে এখন ফিল হয় না যে না কিছু একটা ভালো করছি বা মানে জার্নিটা হতে হবে সেরকম অ্যাডভেঞ্চারাস হতে হবে, মানে বিষয়টা মানে একটা ভয় থাকবে, একটা টেনশন থাকবে, কিন্তু আফটারঅল আমি ওই জায়গাটায় পৌঁছাবো। এবার কাটছি তোমাকে। ইয়েস। তো আর না, আমাদের এমনিও যদি আমরা মানে আমরা দেখি আমাদের জীবনের যে কোনো পার্টে আমরা যখনই আসি, যেই আসে, আপস অ্যান্ড ডাউনটা নিয়েই তো জীবন। নাহলে তো আমাদের জীবনের হয়তো সে মজাটা থাকবে না, আমরা জীবনকে অ্যাপ্রিসিয়েট করবো না। তো আপস অ্যান্ড ডাউনকে নিয়ে, সরি আমি তোমাকে কাটলাম। তো সারেগামাপা 2022 নিয়ে কথা বলছিলে, বাংলা, জি বাংলা। আচ্ছা, এখানে তুমি কত নম্বর অবধি শেষ করে যখন? আমি ফিনালিস্ট, আমি হ্যাঁ। টপ 4-এ শেষ আমার জার্নিটা ওর সময় কে জিতেছেন? আমার যুগ্ম উইনার হচ্ছে অস্মিতা কর, পদ্মপলাশ, এরা দুজন হচ্ছে যুগ্ম উইনার একসাথে। তারপরে ফার্স্ট রানার আপ হচ্ছে অ্যালবার্ট কাবো, তারপরে বোধহয় সোনিয়া, তারপরে আমি, ঋদ্ধিমান, এই তো টপ 4। তারপরে জিটিভির জার্নিটা তারপরে শুরু হয় আবার নতুন তো করে। তোমরা যখন এই জি বাংলায় কাজ করছো, তো এখান থেকে যে জিটিভি ন্যাশনালে গেলে, হ্যাঁ, এটা কি তোমার এখান থেকে রিকমেন্ড করা হয়েছিল না তুমি নিজে অডিশন না দিয়েছিলে? না না, নিজে অডিশন দিতে হয়। এবং সেখানে কি তোমার কোনো লাভ হয়েছিল? একদম অবশ্যই, মানে কিরকম? লাইনে দাঁড়িয়ে ঠিক যেভাবে জিরো থেকে স্টার্ট হয়েছিল জি বাংলাতে, যে কিচ্ছু জানতাম না, এখানেও জিরো থেকে স্টার্ট মানে হয়েছে। তারা কোনো তোমাকে প্রায়োরিটি দেয়নি সে জি বাংলায় ফোর্থ বা কিছু? না না, অবভিয়াসলি, মানে একটা আমি এরকম চ্যানেলে যখন কাজ করছি তারা তো সবাই দেখছেন যে এই চ্যানেলে এই আর্টিস্ট এরকম কাজ করেছে, তাহলে বোধহয় তাকে চান্স দেওয়া দেওয়া যেতে পারে, বা সেটা সেটা অডিশনের দাঁড়াতেই হবে, মানে কোনো এরকম ব্যাপার নেই যে মানে অনেক আমি একটা কথা বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, রিয়েলিটি শো নিয়ে একটা বরাবরই যেটা থেকে গেছে যে বাক্স দিয়ে হয়ে যায়, বা ভিতরে সেটিংয়ে হয়ে যায়, চ্যানেল থাকলে হয়ে যায়, লিঙ্ক থাকলে হয়ে যায়, অমুক জাজের সাথে তমুকের মাসির মেয়ের থাকলে হয়ে যায়, এসব কিচ্ছু হয় না। কিরকম? তাহলে এটা তো সবাই বলে। কিচ্ছু হয় না। হ্যাঁ, যেতে হবে, হ্যাঁ হ্যাঁ। রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ভোরবেলা থেকে মাঝরাত থেকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি দেখেছি পার্টিসিপেন্টদের মায়েরা, মানে যেসব মেয়ে ছোট ছোট কচি কাচারা যারা অডিশন দিতে আসেন, তাদের মায়েরা বাবারা রাত 3টে থেকে 2:30 থেকে মশারি নিয়ে মর্টিন নিয়ে দাঁড়িয়ে শুয়ে বসে রাস্তার মধ্যে লাইন দিয়ে 3টের থেকে দাঁড়িয়ে আছে, তারপরে সে মেয়েটি বা ছেলেটি সে এসে অডিশন দেয়। আমাদের ক্ষেত্রে তো আমাদের বাবা মা সেভাবে অ্যাটেন্ড করতে পারবে, আমাদের নিজে যেতে হবে, সেই ঝড় বাদল বৃষ্টিকে পার করে অডিশন দিয়ে একটার পর একটা অডিশন দিয়ে তারপরে টিভি রাউন্ড, তারপরে তুমি এপিসোডে ঢুকবে। কোনো চ্যানেল, কোনো লিঙ্ক, কোনো বাক্স, কোনো কাজ হবে না। সোজা আমার একটা কথা, পরিশ্রম করতেই হবে, কোনো শর্টকাট নেই এখানে। রিয়েলিটি শোতেও কোনো শর্টকাট নেই, কোনো জায়গাতেই কোনো শর্টকাট নেই, মানে পরিশ্রম দরকার আছে, পরিশ্রম দরকার আছে, মানে মানে কোনো কোনো বিকল্প নেই, কোনো বিকল্পই নেই এটার। জি টিভিতেও তাই, প্রত্যেকটা জায়গাতেই তাই, প্রত্যেকটা ফরম্যাটেই তাই। আচ্ছা, এই যে একটা প্রচুর কন্ট্রোভার্সি প্রতিবারই থাকে যে অমুক কোনো প্রতিযোগী হয়তো অমুক কোনো জাজের প্রিয় বা সামথিং, এগুলো কি মানে এই নেপোটিজমগুলো কি সত্যি চলে সেটে? আমি তো বলেই দিলাম যে অডিশন ছাড়া তো কোনো সুযোগ পাওয়ার জায়গায় যেমন নেই। এটা টপ 10 আসলো ধরে নাও, যখন হ্যাঁ, মানে এটা খুবই, আমি জানি না তুমি এটা অ্যান্সার না দিতেও পারো, কারণ এটা খুবই একটা প্রশ্নটা যেটা করছি, যে যখন তুমি পারফর্ম করছো একজন প্রতিযোগী হিসাবে, তুমি কখনো ফিল করেছো যে কাউকে হয়তো নেপোটিজমের জন্য বা কাউকে হয়তো পার্সোনালি ভালো লাগার জন্য তাকে হাই রেট করা হচ্ছে কাজের থেকে বেশি? এরকম কি হয় কখনো? না না না, প্রতিদিন, প্রতিবার, হ্যাঁ। প্রত্যেকটা এপিসোডে হুম। ভালো গান গাইতে হবে। আমি প্রত্যেকটা জাজেস প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ভালোবাসে, খুব যত্ন করে বড় করে, গাইড করে, পুরো চ্যানেল, পুরো ডিরেক্টোরিয়াল টিম সবাই মিলে চেষ্টা করে যে আমাদের বেস্ট চাই, তোমার থেকে আমাদের বেস্ট চাই, তোমার থেকেও আমাদের বেস্ট চাই, তবেই কিন্তু টক্করটা হাড্ডাহাড্ডি হবে। তো এটা কখনোই এই 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 ভাবনাটা পুরোপুরি ভুল, যে
আমাকে ওই গানটাতে প্রত্যেকটা জাজেস বাহবা দিয়েছেন। পরের গানটা যদি ভালো না হয় তাহলে আমার নাম্বার কাটা যাবে, আমি এলিমিনেট হয়ে যেতে পারি, আমি বাদ পড়ে যেতে পারি, সে আমি তার যত প্রিয়ই থাকি না কেন। এই যে এই যে আমরা শুনি যে কারো নেপোটিজম থাকলে বা আচ্ছা এগুলো কি কোনো এই যে কে বাদ যাবে না যাবে এগুলো কি প্রি ডিসাইডেড থাকে? না 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 না, সেখানে গান গাইছে মঞ্চে দাঁড়িয়ে, সারেগামাপা মঞ্চে হোক বা অন্যান্য যে কোনো মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে, গান গাওয়ার পরে সেখানে নাম্বারিং হলো, যে সব থেকে কম সে বাদ যাবে, এলিমিনেট হয়ে গেল। এলিমিনেশন রাউন্ড হয়, প্রতিদিন এলিমিনেশন হয় না, এলিমিনেশন রাউন্ড হয়। যারা দেখছেন বা যারা দেখে তারা প্রত্যেকেই জানে যে, তো এবারে তারপরে ডেঞ্জার জোনে যায়, সেই ডেঞ্জার জোন থেকে আবার অনেকে ফিরে আসে, আবার ডেঞ্জার জোন থেকে সে বাড়ি চলে যায়, আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়। যেমন আমাদের সোনিয়া গাজমেরের একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল, ডেঞ্জার জোন থেকে বহুবার ফিরে এসছে দীপ্তেন্দু, আমাদের দীপ্তেন্দু রয়। তো এটা তো হয়, এই জিনিসগুলো তো চলবেই, মানে নয়তো কম্পিটিশন সেই জায়গায় দাঁড়াবে না, দর্শক সেই আনন্দই পাবে না, সেই 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 যে একটা সেই উত্তেজনা সেটা তৈরি হবে না। কারণ সেখানে আমরা গেছি শুধুমাত্র শ্রোতাদের বা দর্শকদের গান শোনানোর জন্য নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আগামী দিনে যারা যাবে, যারা অংশগ্রহণ করবে রিয়েলিটি শোতে, তাদের জন্য আমি বলে রাখি যে সেটা কিন্তু একটা মানে একটা ব্যাটেল গ্রাউন্ড, যুদ্ধ করতেই যাচ্ছ গানের মাধ্যমে, গানের দ্বারা যুদ্ধ হবে, তুমি ভার্সেস এ বা তুমি ভার্সেস ও, বা মঞ্চে দাঁড়িয়ে যেমন আমার আর ঋদ্ধিমানের হয়েছিল, আমাদের ট্রায়ও হয়েছিল, আমার ময়ূরী অ্যান অস্মিতার হয়েছিল, তো এগুলো বহুবার হয়েছে। কেউ সেবারে গেছে ডেঞ্জার জোনে, কেউ এবার, এগুলোর মধ্যে কিছু ব্যাপার নেই, প্রত্যেক দিন ভালো গাইতে হবে, আজকে ভালো গাইলে আজকে প্রশংসা পাবে, কালকে ভালো গাইলে না ডেঞ্জার জোন অথবা এলিমিনেট, এগুলো এগুলো লেগে থাকবে, এগুলো থাকবেই। আচ্ছা আর রিয়ালিটি শোতে আমরা শুনি যে আহ, কোনো প্রতিযোগী কি বলবে না বলবে, ঠিক আছে, মানে এমনিতে স্ক্রিপ্টেড থাকে অনেক কিছুই, তো এগুলো কি প্রতিযোগী পর্যন্ত কি বলবে না বলবে সেগুলো কি স্ক্রিপ্টেড থাকে না, সেগুলো অন স্পট যেটা হচ্ছে সেটাই হয়? না না, স্ক্রিপ্টেড কোনো ব্যাপার থাকে না থাকে তো, না না? না না না, এইসব বিষয় হ্যাঁ মানে আমরা এখন লাস্ট কিছু বছরে প্রচুর শুনেছি যে রিয়ালিটি শোতে সব কিছু স্ক্রিপ্টেড, সব কিছু কাটছাট হয়ে যাচ্ছে, সমস্ত কিছুই তো। স্ক্রিপ্টেড হলে তো মানুষের বিশ্বাস উঠে যাবে, মানুষের বিশ্বাস উঠে গেলে তো শো চলবে না। এক্স্যাক্টলি। মানুষ দেখছে কেন তাহলে? জি বাংলার সারেগামাপা টিআরপি তাহলে এত হাই কেন? এক্স্যাক্টলি। মানুষের এত সব থেকে পছন্দের শো কেন আজকের ডেটে দাঁড়িয়ে? স্ক্রিপ্টেড ওইসব মুভিতে হতে হয়, আহ, কোনো কোনো ফিল্মে হয় বা সিরিয়ালে, এসবে হয়। একটা রিয়েলিটি শোতে আমার অভিজ্ঞতা থেকে স্ক্রিপ্টেড কিছু থাকে না, সেখানে যেটা হচ্ছে স্পটেই হচ্ছে, যা বলছো তুমি সেটা স্পটেই বলছো, ওখান থেকে যেটা আসছে, আই মিন জাজেসের থেকে যেটা রিপ্লাই আসছে সেটা অন স্পটেই হচ্ছে, কোনো কিছু প্রি প্ল্যান্ড এসব থাকে না। দর্শকদের জন্য বলা যে এই যে একটা জিনিস নিয়ে প্রচুর বিতর্ক হয়, তর্ক বিতর্ক, যে সব কিছু স্ক্রিপ্টেড, সব কিছু স্ক্রিপ্টেড কিনা বা কোনটা স্ক্রিপ্টেড না, তো এটা একটা সুন্দর একটা মানে আমাদেরকে যিনি প্রতিযোগী তিনি আমাদের জানালেন যে সত্যিটা কি। তো এটার জন্য ধন্যবাদ, কারণ প্রচুর দর্শকের মনে এটা প্রশ্ন, প্রচুর দর্শকের মনে, এটা আমরা ক্ল্যারিফাই করে দিলাম এখানে। এর আগেও আমাদের এখানে রিয়ালিটি শোয়ের কন্টেন্ট এসেছেন, প্রতিযোগীরা এখানে এসেছেন, তারা জানিয়েছেন যে সব কিছু স্ক্রিপ্টেড হয় না, ঠিক আছে। তো আরে তোমার মুখের সামনে জিনিসটা শুনলাম। তো আচ্ছা আমরা এবার আসছি জি বাংলা, জি বাংলা থেকে তুমি যখন হিন্দিতে গেলে জি টিভি, জি টিভিতে, জি টিভি স্যার। জি সিনেমা, যেটা আরও বেশি আরও বড় মঞ্চ, হুম হুম। তো সেখানে চাপটা অনেক বেশি, চাপটা অনেক বেশি, মানে সরি কম্পিটিশনটা বেশি আমি বলবো, কারণ ওই তো একই অনেক ব্যাপার। অনেক দিক থেকে হ্যাঁ আসছে, হ্যাঁ, চাপটা বেশি। চাপটা হ্যাঁ, বেশি, আমাদের এই ভাষায় চাপ চাপটা বেশি। চাপ বেশি, তো অনেক বেশি। সেটাই কীভাবে ট্যাকেল করলে? ওই জিরো থেকে স্টার্ট করলাম, অডিশন দিলাম, একটার পর একটা অডিশন হলো, এখানে কলকাতাতে হলো, তারপর একটা লেটার আসলো, লেটার পেলাম হাতে, তারপরে বাড়িতে জানালাম যে আমি মুম্বাইতে যাচ্ছি, ডাক পড়েছে,
সেখানেও অডিশন দিতেই হবে, মুম্বাইতে গিয়ে অডিশন হবে, মানে বিভিন্ন স্টেট থেকে আসছে। তো এবারে তো শুধু যেটা এতদিন যেটা ছিল সেটা একটা বাংলার ছিল, এবার তো গোটা ভারতবর্ষ জুড়ে 126টা কান্ট্রিতে টেলিকাস্ট হয়। হ্যাঁ মানে শোটা তো যথেষ্টই জনপ্রিয় একটা শো। হ্যাঁ, তো এবারে গোটা ভারতবর্ষ জুড়ে যে যে কম্পিটিশনটা হবে, বিভিন্ন স্টেট থেকে আসছে, ব্যাঙ্গালোর থেকে, মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে, আহ, বিভিন্ন স্টেট থেকে, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা। সেখানে কম্পিটিশন আরও বেশি, আরও মানে প্রতিদিন অডিশন হচ্ছে, প্রতিদিন কাটছে, এলিমিনেট হচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। আমার যতটা মনে আছে, আমরা আন্ধেরি ইস্টের যে হোটেলটাতে ছিলাম, তাতে প্রায় 106 জন ছিল পার্টিসিপেন্টস, 106 জন। তো সেখান থেকে শুরু হলো, তো 106 জন থেকে 61 থেকে আহ, প্রায় 43 জন, সেখান থেকে আসলাম হচ্ছে আমরা টপ 24। টপ 24-এ মেগা অডিশনে সেখান থেকে 12 জন চুজ করে নিলেন। তো বুঝতেই পারছো যে মানে কম্পিটিশনটা কোন জায়গাতে, খুব টাফ। মানে খুবই খুবই মানে কঠিন একটা জায়গা, মানে প্রত্যেকটা পার্টিসিপেন্টস জি জান লাগিয়ে পারফর্ম করছে, কেউ কাউকে ছাড়বে না, মানে 1 ইঞ্চ মাটি ছেড়ে কথা বলবে না, স্টেজে গেলে কেউ কাউকে চেনে না, এরকম ব্যাপার। আমি বলেই দিতে পারি যে মানে আমরা মানে গলায় গলায় ভাই ভাই আমরা, ঠিক আছে, কিন্তু স্টেজে গেলে তার রংরূপই চেঞ্জ হয়ে যাবে, মানে সে ইভেন আমিও যদি বলি, মানে আমার ক্ষেত্রেও সেটা, নয়তো আমি আহ, এত জনের মধ্যে থেকে বাছাই করে, এবং সেখানে যারা যাচ্ছে, আমার একটাই কথা, প্রত্যেকে চ্যাম্প, প্রত্যেকে ভালো গায়, প্রত্যেকে সুরে গায়, যে যার জনরাতে বেস্ট। সুফি গাইছে, কাওয়ালি গাইছে, রাজস্থান থেকে এসছিল অনেকে, বেস্ট ওয়েস্টার্ন গাইছে, যে যার জায়গাতে বেস্ট ক্লাসিক্যাল গাইছে। মানে আমি দেখেছি যে কিভাবে চুজ করা হচ্ছে, কিভাবে ছেকে ছেকে বের করা হচ্ছে, নেওয়া হচ্ছে, এবং এত টাইট অডিশন, তারপরে গ্রুমিং, তারপরে আবার অডিশন, মানে সারাটা দিন মিউজিক, এবং সবাই প্রত্যেকের বেস্ট দিচ্ছে। এবার জাজেসদের মাথা খারাপ যে নেব কাকে, যে কেউ ভুল করছে না তো, এই গানটা দিচ্ছে সে তার মতন করে তুলে নিচ্ছে, তাকে এই গানটা দিচ্ছে সে সেটা বেস্ট করছে। তো ভুল না করলে, পা যদি না পিছলায়, তাহলে সেখান থেকে সে বের হবে কি করে? খুব খুব টাফ কম্পিটিশন, মানে এটা মেগা অডিশন, গ্র্যান্ড অডিশন থেকে যখন শুরু হয়েছিল, গ্র্যান্ড অডিশন থেকে যখন গ্র্যান্ড শুরু অডিশন হয়েছিল, মানে তো আরো চাপ। আরও চাপ, মানে ছাকতে গিয়ে মোটামুটি ওই 45 জন 44 জন ছিল তখন, আমার যতটা মনে আছে। সেখানে আবার আমাকে সোনিয়ার সাথে লড়াই করিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে সোনিয়া গাইলো, হঠাৎ করে আমাকে কল করে যে এবারে মানে চ্যালেঞ্জ করতে হবে বুলেট। আমি আমি চ্যালেঞ্জ করলাম সোনিয়াকে, তারপরে আমি গাইলাম ভিগি ভিগি সিয়া গাইলাম। সেটা পুরো মানে সবাই পছন্দ করলেন, খুব আমাদের ভালোবাসা দর্শকদের পেলাম। জন্য দূরে নিয়ে শোনো বিগি বিগি, শুনতে ভালো লাগবে আশা করছি। সবার খুব জনপ্রিয় গান একটা। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, কত দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সুন্দর, আমাদের সবারই খুব জনপ্রিয় গান। আচ্ছা আমি একটা প্রশ্ন তোমার ট্র্যাক থেকে বাইরে জিজ্ঞেস করছি। যখন আচ্ছা তুমি ন্যাশনাল যেটা জিডিপিতে ছিল, এর কত নম্বর শেষ করেছিলে? টপ 8-এ, টপ 8-এ। টপ 8-এ। তো
জি টিভিতে হ্যাঁ। এবং জি বাংলায় হুম। দুটোতেই তোমার সব থেকে বেশি টাফ মানে কম্পিটিশন কার সঙ্গে তোমার মনে হয়েছে কাজ করে, যে আমার না একে আমার ভয় লাগতো এর সঙ্গে পারফর্ম করতে? নিজের সাথে সুন্দর answer। কম্পিটিশন আমার আমার কারোর সাথে ছিল না। আমি জি বাংলাতেও আমার সাথেই ছিল কম্পিটিশন, কারণ প্রতিবার আমাকে এটা প্রমাণ করতে হবে যে আই এম দ্য বেস্ট। আমি যে মিউজিকটা করছি বা যেই গানটা গাইছি সেটা আর কেউ গাইতে পারবে না, আর আমার থেকে অন্তত ভালো কেউ গাইতে পারবে না ওই মঞ্চে, ওখানে দাঁড়িয়ে সবার মধ্যে থেকে আমি বেস্ট গাইছি ওই গানটা। সেম জি টিভিতেও, মানে লাস্টে ওই যে বললাম না যে নীতি ম্যাম বাধ্য হয়েছিল যে কাকে ছেড়ে কাকে নেব, মানে প্রত্যেকেই যদি ভালো গান গায়, প্রত্যেকে যদি এতটা সুরে গান গায়, তাহলে মানে মনে হচ্ছে যে মানে কোনো ক্যাসেটে শুনছি, ক্যাসেট বাজছে, মানে রেকর্ডেড কোনো কিছু বাজছে, মানে প্রত্যেকে এতটা সুরে গাইছে প্রত্যেকটা পার্টিসিপেন্টস। হ্যাঁ অবভিয়াসলি মানে তাদের তাদের প্রত্যেকেরই এতটা প্র্যাকটিস, এতটা সময় দেওয়া নিজেদেরকে, এজন্যই তারা তারা ওই ওই মঞ্চটাতে গিয়ে ঘাবড়ায় না। নার্ভাসনেস তো সবারই আসে, কিন্তু গলা সবারই শুকোয়, ঠোঁট সবারই শুকোয়, কিন্তু তারপরে ওই মঞ্চটাতে গিয়ে সত্যি বলছি মানে সেই মঞ্চটাতে গিয়ে না কত কবে যাব, কতক্ষণে যাব, এবং যাওয়ার পরে জাজেসদের সাথে কথা বলা, আহ, তারপরে গানটা গাওয়া। তো এই যে কথা বলার মধ্যেই যে একটা একটা আসে, একটা নার্ভাসনেস কিন্তু আসে, একটা অ্যাড্রেনালিন রাশ কিন্তু হয় সাংঘাতিক লেভেলের। কারণ নিজেকে ভেতর থেকে স্থির রাখা, কাম রাখা, ঠিক উত্তর দেওয়া, কথা বলা, তোমার প্রেজেন্স, তোমার অ্যাপিয়ারেন্স, তারপরে তুমি গানটা গাইছো, সেটা একদম সুরে গাইতে হবে। কারণ সবার মধ্যে থেকে তুমি নিজেকে, তোমার সিটটা দখল করতে হবে, দখলদারির ব্যাপার আছে। মানে বুঝতেই পারছো, মানে টপ 24 থেকে টপ 12 বাছাই করে নিয়েছে। 24 মানে 12টা জুরি হয়েছিল, 12 × 2 = 24, তো সেখান থেকে টপ 12 নেওয়া, তো এটা ইজি ছিল না, টাফেস্ট ব্যাপার ছিল এটা। আমি আমি আমার লাইফে কমেন্ডেবল জব, খুব ভালো কাজ করেছো। হ্যাঁ থ্যাংক আমরা ইউ, সময়ের শেষের দিকে চলে থ্যাংক ইউ এসেছি। সো মাচ, আজকে যে এতক্ষণ আমরা কথা বলেছি মনেই হয়নি। আজটা অনেক কিছু জানলাম তোমার থেকে। থ্যাংক ইউ। তো তুমি যদি দর্শকদের জন্য কিছু বলতে চাও, বা নতুন কোনো গায়ককে বা কাউকে যদি তোমার কিছু বলার থাকে, কিছু ইন্সপায়ার করার জন্য হোক বা যে কোনো জন্য হোক, তুমি দর্শকদের জন্য সেটা বলতে পারো, আমরা চাইবো। কিপ গ্রাইন্ডিং, কিপ হাসলিং, লেগে থাকতে হবে, রাস্তা বেরিয়ে যাবে। বাস এটুকুই বলার আছে। আর আহ, সংগ্রামটা চালিয়ে যেতে হবে, যুদ্ধটা চালিয়ে যেতে হবে। মানে একটা সার্টেন স্টেজে গিয়ে বা পয়েন্টে গিয়ে যদি আমি মনে করি যে আমি সফল হয়ে গেছি বা আমার সংগ্রাম শেষ, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার জীবনটাও কোথাও গিয়ে দাঁড়িয়ে যাবে, থমকে যাবে। মানে আমি এটাই বলতে চাচ্ছি, তাহলে কিন্তু তোমার সেই কন্ট্রিবিউশনটা কিন্তু থাকবে না। এক্সপেরিমেন্ট করে যেতে হবে, যতদিন বেঁচে আছো ততদিন এক্সপেরিমেন্ট করে যেতে হবে। ওই জন্য বললাম যে কিপ গ্রাইন্ডিং, কিপ হাসেলিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, মস্তিতে থাকো। জয় রক, ফর এভার হিপ হপ। সুন্দর। আশা করি তোমার বৈঠকখানা এসে খারাপ লাগেনি, সুন্দর একটা সময় কাটিয়েছো, আই হোপ সো। আমার প্রথম, আবারও বলছি, আমার প্রথম পডকাস্ট এটা, বৈঠকখানায়। এবং সত্যি বলছি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। এবং দেখতে দেখতে এতটা সময় যে কখন আমরা অতিক্রম করে ফেলেছি, এতটা পথ, কত কখন যে পার করে ফেলেছি এতটা সময় বুঝতে পারলাম না। তবে এক্সপিরিয়েন্স দুর্দান্ত, আহ, খুব ভালো লাগলো। আশা করছি অনেক কিছু জানতে পারবে, অনেক ইনফরমেটিভ হলো বিষয়টা। আর তোমাদেরও আশা করছি ভাল লেগেছে। মানে আমার খুব ভালো বেসিক্যালি আমার খুব লেগেছে। ভাল লেগেছে। আমার এরকম আড্ডা দিতে খুব ভাল লাগে, মানে প্রশ্ন উত্তরের থেকে এরকম চলতে আড্ডা। থাকবে, চলতে থাকবে, একটা কথা থেকে আরেকটা, একটা কথা থেকে আরেকটা, এই যে স্রোতটা, এই যে চলছে, এই বিষয়টা আমি আমি খুব এনজয় করি, এই রাইডটা আমি এনজয় করি। এবং এখন বর্তমানে আমি একটা একটা বলছি না ওই যে কেরিয়ারের ওই পয়েন্টে এখন আছি, এখন রোলার কোস্টার, এখন আমাকে টেসলা মানে জাস্ট ছেড়ে দিতে হবে রকেটটা, উপরে গিয়ে ব্লাস্ট হবে না, পৌঁছে যাবে মঙ্গলে সেটা পরে, কিন্তু অ্যাটলিস্ট ছাড়তে হবে। রেডি আছে রকেট, রেডি আছে, ছাড়াটা বাকি।
ছেড়ে দেবো। এবং সবার জন্য আবারও বলছি লাস্ট টাইম যে বুলেট অ্যান্ড দ্য বোহেমিয়ানস আমাদের ব্যান্ডের নাম, এবং আমাদের নতুন নতুন অনেক প্রজেক্টস তো আসছে। আপকামিং অনেকগুলো গান রেডি হয়ে গেছে, যেগুলো অরিজিনাল এবং রিকম্পোজড কিছু গান আমরা রেডি করে ফেলেছি। অ্যালবামের কাজে হাত দিয়ে ফেলেছি, এবং আরও যেটা বললাম শুরুতে যে মুভিতেও কিছু কাজ যাচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। আশা করছি ভালো লাগবে, প্রত্যেকটা কাজ ভালো লাগবে। আপনারা বুলেট অ্যান্ড বোহেমিয়ান্সের পেজটাকে ফলো রাখবেন, তাহলেই আশা করছি আপনাদের নতুন এবং কিছু শিক্ষণীয় বিষয় থাকবে তার মধ্যে, দিতে পারবো আশা রাখছি। আমরা অবশ্যই দেখব এবং আমরা অবশ্যই ফলো করব। দর্শকদেরও বলবো অবশ্যই আপনারা ফলো করুন এবং নতুন গানগুলো শুনুন এবং নতুন শিল্পীদের আরও বেশি বেশি করে পাশে থাকুন। তো আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। আশা করি আবার হয়তো কখনো তুমি আমাদের এই স্টেজে আবার আসবে, এখানে বসে আমরা আড্ডা দেবো অন্য কোনো কাজ নিয়ে। শিওর শিওর ভালো থেকো। শিওর, একদম। নমস্কার। তোমরা ভালো থেকো, নমস্কার, থ্যাংক ইউ। তো দর্শকরা, আজকে আমাদের আড্ডা আমরা এখানে শেষ করছি। এই পর্বে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু রিয়ালিটি শো সম্বন্ধে অনেক প্রশ্নের আমরা উত্তর পেলাম। তো আশা করছি আপনারা এই শোটা উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কেমন লাগলো, এবং আমাদের চ্যানেল এবং আমাদের পরের এপিসোডটা অবশ্যই দেখবেন। আবার পরের এপিসোডে নতুন কোনো শিল্পীকে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।